মানে একটা জিনিস, যেই প্রশ্নের উত্তর আমরা এখনো খুঁজে পাই না, আসলে বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হয়েছে। দেখুন, এটারও কোনো উত্তর খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। হয়তো এখন পাওয়া যাবে না, আমাদের জেনারেশনে পাওয়া যাবে না, পরের জেনারেশনে এগুলো নিয়ে যখন রিসার্চ হবে, এগুলো নিয়ে যখন আলোচনা হবে, ধরুন আরও কেউ এটা নিয়ে অধিকতর স্টাডি করবে, যদি করার স্কোপ থাকে তাহলে হবে কেন করেছে। এখন নানান রকমের লেখালেখির ভিতরে যেগুলো আসছে সেটা ওয়াইল্ড ওয়াইল্ড গেস। কেউ বলছে আমেরিকান ইনভলভড, কেউ বলছে অন্য কেউ ইনভলভড। তবে আপনি 70 দশকে যদি দেখেন, 60-এর দশকে যদি দেখেন, আফ্রো এশিয়ান কান্ট্রিগুলোতে যেখানে ন্যাশনালিস্টিক লিডাররা ছিল, প্রায় ন্যাশনালিস্টিক লিডাররাই কিন্তু এই ধরনের একটা পরিণতিতে উঠেছিল, যেটাকে আমরা যদি বলি যে রিয়াকশনারি ফোর্স। কারণ একটা যখন এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পক্ষ বিপক্ষ থাকে, সেখানে নানান রকমের পারমুটেশন কম্বিনেশন হয় এবং এই ধরনের ন্যাশনাল লিডারদের কিন্তু তখন মানে টার্গেট হয়ে যায়, এই পক্ষ ওই পক্ষ সেই পক্ষ। এখন অনেকে অনেক রকম কথা বলতে পারে, অনেকের দোষ দিতে পারে, কিন্তু এটা আমার মনে হয় এখনও সেই সময় আসেনি অ্যাকচুয়ালি একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার জন্য যে কেন এই হত্যাটা করা হয়েছিল। এটা যে কি শুধুই মাত্র ইন্টারনাল পলিটিক্সের ব্যাপারটা ছিল, না এক্সটার্নাল বিষয়গুলো এর মধ্যে ছিল। এখন যদি দেখা যায় যে বঙ্গবন্ধুর এই নির্মম হত্যার পরপরই এটা কিন্তু ওনার পার্টির ভিতরেই লোকজন দাঁড়িয়ে গিয়েছিল ওনারই বিরুদ্ধে, আমি বলবো। কারণ যখন ওনার মৃত্যুর পরে যে গভর্নমেন্টটা ফর্ম হয়েছিল সেটা কিন্তু বাইরের কেউ আসেনি, ওনাদেরই লোকজন ছিল। বহু মেম্বার পার্লামেন্ট ওই সময় কিন্তু ওই পার্টির জয়েন করেছিল। এবং আনফর্চুনেটলি যেটা এখন পরিণত বয়সে যেটা আমার মনে হয় যে তখন কিন্তু সব নেতা ইনট্যাক্ট ছিলেন, একমাত্র বঙ্গবন্ধু, জনাব সানিয়াবাগ এবং শেখ ফজলুল হক মনি ছাড়া কিন্তু সবাই ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার, তৎকালীন প্রধানমন্ত্রী। তো ওনাদের তরফ থেকে কিন্তু কোনো রিয়াকশন অন্তত আমার জানা মতো হয়নি, এখন পর্যন্ত কেউ বলতে পারে না যে রিয়াকশন হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু এগুলো খুব জটিল। তো এইগুলো নিয়ে এখনই আমার মনে হয় যে একটা কেন হয়েছিল সেটার উত্তর, আপনার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। এখন যে যার মতো করে হয়তো দিচ্ছে। কিছুদিন আগে আপনার সিআইএ পত্রিকা মিজানুর রহমান অনেক বের করেছে উইকিলিক্সে, আমি পড়েছি সেগুলো, কিন্তু সেগুলো খুব ডিসজয়েন্টেড, খুবই ডিসজয়েন্টেড। তো আমি যদি সরলীকরণভাবে বলি যে ন্যাশনালিস্টিক লিডার ওই সময় তারা কিন্তু অলওয়েজ দে ওয়ার আন্ডার দিস কাইন্ড অফ থ্রেট। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে অত্যন্ত নির্মমভাবে পরিবারের হত্যা হয়েছে, শুধু একা যে ওনাকে হত্যা করেছে তাই নয়, সেই জিনিসটা কিন্তু আনএক্সেপ্টেবল, খুবই মর্মান্তিক আমি বলবো। এমনিতেই বঙ্গবন্ধুর মতো একটা নেতা তো রিপ্লেসড হবে না, উনি চলে গেলে আরেকজন আসবে, হয় নাই তো। কাজেই এটা বাংলাদেশের স্বাধীনতার পরে যে এই ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত আমি বলবো যে বাংলাদেশের জন্য খুবই একটা মর্মান্তিক ব্যাপার। তখনও বাংলাদেশ দাঁড়ায়নি, মাত্র মুক্তিযুদ্ধ শেষ করে এটা বিধ্বস্ত দেশ তখনও স্ট্রাগল করছিল, সার্ভাইভালের স্ট্রাগল করছিল। 74-এ একটা বড় ক্রাইসিস হলো, আপনার দুর্ভিক্ষ হলো। তো ওই স্ট্রাগলের মধ্যে একজন এই ধরনের নেতা না থাকা, সেই অভাবটা কিন্তু ওইটার কারণে আমরা পরবর্তী পর্যায়ে যতগুলো ক্রাইসিস আমরা দেখছি, এখনও যে আমরা ডেমোক্রেটিক ক্রাইসিসের মধ্যে আছি, এগুলো কিন্তু সব ওই কারণে যে দেশটা তখনও ওই ধরনের একজন নেতার অভাবে চলছে। কনসলিডেশনের আগেই কিন্তু ওই ধরনের নেতাকে আমরা হারিয়েছি। যদি হতো যে ওনার পরে আরেকজনকে পাওয়া গেছে, সেরকমও হয়নি। এটাই মানে আমার মনে হয় যে আমাদের জন্য সবচেয়ে বড় সেটব্যাক। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন ছিল দেখুন, তখন কয় বছর হয়েছে মুক্তিযুদ্ধের? 3.5 বছর। 3.5 বছরে আইন শৃঙ্খলা যখন একটা দেশের রেভলিউশন হয়, সবাই হাতিয়ার উঠিয়ে নেয়, সবাই না হলে অন্তত কয়েক লক্ষ লোক হাতিয়ার উঠিয়ে নিয়েছে। সেখানে কত ধরনের মোটিভেশন লোক আছে।
কেউ সারেন্ডার করেছে, কেউ 74 পর্যন্ত তো আর্মস রিকভারি চলছিল। কারোর বাড়িতে 10টা পাওয়া গেছে, কারোর বাড়িতে 5টা পাওয়া গেছে, কারোর এখানে পাওয়া গেছে। কারণ একবার যে হাতিয়ার উঠিয়ে নেয় তাই কিন্তু একটা হাতিয়ারের একটা আলাদা পাওয়ার আছে, এখন যেমন আমরা দেখি। তো কাজে তখনও কিন্তু যে বললাম যে সেটেল হয়নি। এবং এই ধরনের মুক্তিযুদ্ধ যেসব দেশে হয়, রেভলিউশন যেসব দেশে হয়, যেখানে একটা বিশাল জনগোষ্ঠী একটা মুক্তিযুদ্ধের মধ্যে জড়িত থাকে, সেইখানে কিন্তু বেশ কিছু বছর আপনার এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আমরা বলি একেবারে পুষ্করিণীর মতো টলবল থাকে, তা কিন্তু থাকে না। এবং সেটা তখন আপনার ধরুন 74-এ বা 73, 74-এ ঠিক যা অস্বাভাবিক কিছু ছিল না, ওইটাই কিন্তু স্বাভাবিক ছিল। এই যুদ্ধের পরে এই ধরনের পরিস্থিতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যেখানে যেখানে এই ধরনের লম্বা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। আলজেরিয়ার দিকে দেখুন, 9 বছর তারা স্বাধীনতা যুদ্ধ করেছে, এখনও কিন্তু আলজেরিয়া সেটেল হয়নি, এখনও আলজেরিয়াতে কিন্তু এই ফ্যাকশন ফাইটিং আছে। সেই দিক থেকে তো আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি রিকভার করেছিলাম। আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার অতখানি খারাপ ছিল না যতখানি হতে পারত, এবং সেটা ওই ধরনের নেতৃত্বের কারণেই এটা হতে পারে না। আরেকটা বিষয় বলি, তখন একটা দেশে দুর্ভিক্ষ, তারপর আর্মস রিকভারি সব হয় নাই, তার বিরুদ্ধে মানে কিছু রাজনৈতিক দল দাঁড়িয়েছে, এগুলোর কারণে নতুন একটা সিস্টেম উনি দাঁড় করিয়েছিলেন, যেটা নাম দিয়েছিলেন বাকশাল। মানে এইটা কি কোনো প্রভাব ফেলেছিল ওই সময়, আপনার কি মনে হয়? এটা সম্পূর্ণ পলিটিক্যাল বিষয়, এবং আমি মনে করি যে ডেফিনেটলি এর একটা প্রভাব পড়েছিল। কারণ এখন তো আমরা অনেক পাচ্ছি যে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনেক দল দাঁড়িয়ে গিয়েছিল, এবং সেই রাজনৈতিক দলের আবার আর্মস ক্যাডারও ছিল। কাজে একটা কিছু তারাও চেষ্টা করছিল যে কিছু ঘটানোর জন্য। এখন তারা কি ওই বিশ্বাস থেকে না তাদের নিজস্ব রিজিম তৈরি করার জন্য করেছিল, এটা আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট। কারণ এটা একদম পিওর পলিটিক্যাল অ্যানালাইসিস। মহিউদ্দিন সাহেব এখন বেশ কয়েকটি বই লিখছেন, বিশেষ করে জাসদের উপরে যে বইটা লিখছেন সেখানে উনি অনেক কিছু অনেক পরিষ্কার করে লিখেছেন যে ইন্টারনাল পলিটিক্যাল বিষয়টি, জাসদের মূলমন্ত্র কী ছিল, তৎকালীন জাসদের মূলমন্ত্র কী ছিল, তারা কী চাচ্ছিল, এবং কিছু কিছু তারা কিন্তু মহিউদ্দিন সাহেব যেভাবে লিখেছেন সেভাবে কিন্তু ওরকম আমরাও দেখেছি যে তখন জেএসডির যে আর্মস ক্যাডার ছিল তারা এক ধরনের একটা প্রস্তুতি নিচ্ছিল। এটা পিওর আমার মনে হয় যে মহিউদ্দিন সাহেব যেভাবে লিখে গেছেন ওখান থেকে আমার মনে হয় যে একটা আমরা ড্র করতে পারি ওনার বিরুদ্ধে তখন পলিটিক্যাল পার্টিও দাঁড়াচ্ছিল, পলিটিক্যাল পার্টি, এবং সেটা হয়তো অনেক সময় লাগতো এটা করার জন্য। কিন্তু সে হতে পারে এগুলো অনেকটা কানেক্টেড হতে পারে ও থাকতে পারে। আমি কিন্তু এরপরে আর ওই দিকে বিশ্লেষণ করি না। 15 আগস্টে যে সকালবেলা হত্যাকাণ্ড ঘটলো, আপনি কখন সেটি জানতে পারলেন? এটা আমি জানলাম বোধহয় ঘটনাটা ঘটার পরে, যখন মেজর ডালিম রেডিও থেকে অ্যানাউন্স করছিল যে এই ঘটনা ঘটেছে। তো তখন খুব ভোর, আমার মনে হয় তখন 5টা, 5:30 বা 6টার কাছাকাছি হবে। তো তখন আমাদের একজন অফিসার বাইরে থাকতেন, সে আমাকে ফোন, ইউনিভার্সিটি এলাকাতে তার মা ওখানে ছিলেন, সে আমাকে ফোন করলো। ফোন করে আপনি কোথায় ছিলেন? আমি তো ক্যান্টনমেন্টে। আমি তখন 46 ব্রিগেডে, ওই সময় 46 ব্রিগেডই ছিল, 5টা ব্রিগেড ছিল ঢাকায়। ওই ব্রিগেডটা ছিল তখন, ওই 46 ব্রিগেড এটাকে বলতো ঢাকা ব্রিগেড। আর কমান্ডার ছিলেন সাফাত জামিল। হ্যাঁ, এবং সাফাত জামিল কিন্তু বঙ্গবন্ধুর খুব একজন প্রিয় পাত্র বলবো, উনিও বঙ্গবন্ধুর খুব অনুরাগী ছিলেন। তো উনি ঢাকা ছিলেন, আমি ওনার স্টাফ অফিসার ছিলাম। আরেকজন স্টাফ অফিসার ছিলেন আপনার এই তখন মেজর হাফিজ আসছে, গফফার ছিল পরে, কর্নেল গফফার, যিনি ওর রাজনীতি করলেন কিছুদিন, গফফার ছিল, গফফারের পরে হাফিজ আসছিলেন, মেজর হাফিজ। আমরা দুজনেই ছিলাম সিনিয়র স্টাফ অফিসার, আর আমাদের সাথে ক্যাপ্টেন পর্যায়ের দুজন স্টাফ অফিসার ছিল। আমি তখন ব্রিগেড হেডকোয়ার্টারে, সকালবেলা এরকম বললো, স্যার এই ধরনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কিছু বুঝতে পারতেছি না। তার মানে কী হয়েছে, আমাকে টেলিফোনে বললো যে ওখান থেকে, কারণ ও বাইরে থাকতো,
তো সে আসবে ক্যান্টনমেন্টে বুঝতে পারতেছিল না। তো যেহেতু আমাদের এই ব্রিগেডের অফিসার, তো সে আমাকে ফোন করলো, স্যার একটু টেলিভিশন এই রেডিওটা শোনেন। তো তখন তো টেলিভিশন ছিল বোধহয়, কিন্তু আমার কোনো টেলিভিশন ছিল না, আমার একটা রেডিও ছিল, আমি এটা শুনতাম। তো আমি বললাম কী অ্যানাউন্সমেন্ট হচ্ছে? বললো আপনি শোনেন। কিছু বললো না, রেখে দিল। তো আমি বুঝতে পারলাম না এত সকালবেলা কী অ্যানাউন্সমেন্ট। আমি বললাম যে ইন্টারন্যাশনাল কোনো, তখন ভিয়েতনাম যুদ্ধ প্রায় শেষের দিকে, আমেরিকানরা উইথড্র করছে, সেখানে এই ধরনের কোনো কিছু আমার মাথায় কখনো ঢোকেই নেই যে এই ধরনের একটা কিছু হতে পারে বাংলাদেশে। আমি রেডিও ধরলাম, বললাম তখন মানে দেখলাম যে ডালিম বলছে যে এরকম হয়েছে, এরকম হত্যা করা হয়েছে, উৎখাত করা হয়েছে। তো শোনার পর আমি অনেকক্ষণ বসে রইলাম যে কী, মানে বুঝতে পারছি না কি, হোয়াট ইজ ইট। তো আমি আমার মিসেসকে বললাম এটা কি ব্লাফ না কি, মানে বিষয়টা বুঝতে পারছি না। ও বলতেছে যে সেনা অভ্যুত্থানে হয়েছে। তো সেনা অভ্যুত্থান ক্যান্টনমেন্টে আমি যেখানে থাকতাম তার পিছনে, মানে ওই বাসার থেকে পিছন দিকে সেনা প্রধানের বাড়ি, শফিউল্লাহ সাহেব তখন ছিলেন। তখন এত বাড়িঘর ক্যান্টনমেন্টের ভেতরে হয়নি। তা আমি দৌড়ে এসে পিছনে বারান্দা দাঁড়ালাম। পিছনে বারান্দা দাঁড়ালে ওই রাস্তাটা দেখা যায়, মেইন রোডটা দেখা যেত তখন। তো দেখেন কোনো গাড়ি কোনো সারা শব্দ নাই, কিছু নাই। টেলিভিশনে রেডিওতে আমি ডালিম বলছি, ডালিম আমি জানি যে তার চাকরিচ্যুতি হয়েছে মাস 6 আগে বা কিছু। হঠাৎ সে থেকে আসলো, কী হলো, মানে এটা হয় না। এক তো হচ্ছে যে আপনি হতবিহ্বল, তারপরে এই ধরনের একটা ঘটনা। তো সামরিক অভ্যুত্থান হলে সামরিক গাড়ি চলবে, হুড়াহুড়ি হবে ক্যান্টনমেন্টের ভিতরে, তাই তো হবে, কিচ্ছু নাই, মানে অ্যাজ ইট ইজ। তো আমি তখন নিজে করলাম, ফার্স্ট থিং হলো যে আমার ব্রিগেড কমান্ডারকে টেলিফোন করি। তখন প্রায় 6টা বাজে মুখার দিয়ে কোনো রকম দিয়ে আমি তাড়াতাড়ি ব্রিগেড কমান্ডারকে ফোন করলাম। ব্রিগেডের কারণ সাফাত জামিল। তো আমি যখন ফোন করলাম তখন ওনার মিসেস ধরলাম। তো আমি বললাম আসসালামু আলাইকুম ম্যাডাম, কারণ সাফাত আছেন, ব্রিগেড কমান্ডার আছেন? আমি সাখাওয়াত বলছি। বলছে না ভাই, উনি তো নেই, উনি তো কিছুক্ষণ আগে রশিদের সাথে বের হয়ে গেলেন। তারপরে কোন দিকে গেছেন বলছে তাও বলতে পারবো না। তো আমাদের আর্মির যে একটা ট্রেনিং হয় যে এরকম যদি হয় কোনো ক্রাইসিস বা কোনো কিছু হয়, কেউ কিছু বলুক আর না বলুক, ইউনিফর্ম পরো, নিজের অফিসে গিয়ে হাজির হয়ে যাও। তো আমি তাড়াতাড়ি করে শেপটেপ করে ইউনিফর্ম পরে আমার অফিসে চলে গেলাম। তখন ধরুন প্রায় 6:30 পৌনে 7টা, তখন তো অফিস খোলার কথা না। আমি যখন ওখানে গেলাম তখন একমাত্র ডিউটি ক্লার্ক ছিল, আমার ওর ডিউটি ক্লার্ক রাতে থাকে, ডিউটি ক্লার্ক ছিল, আর কেউই ছিল না, আর গার্ড ছিল। আমি ডিউটি ক্লার্ক বললাম আমার অফিস খুললো, বসলাম। বসার পর ডিউটি ক্লার্ক আসলো, বললো স্যার কিছু তো বুঝতে পারতেছি না, আমরা তো কিছু শুনতেছি, এখন তো স্যার কিছুই বুঝতে পারতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। তো আমি বসে রইলাম, বসে থেকে কী হয়, ঘন্টা এখানে বসে রইলাম, কিচ্ছু মানে নো নিউজ। কাকে জিজ্ঞেস করবো কী হয়েছে না হয়েছে? তারপরে অ্যাবাউট 8টার দিকে, টাইমটা এখন ঠিক বলতে পারবো না, তো ধরুন আধা ঘন্টা কি ঘন্টাখানেক পরে গাফার আসলো, মেজর গাফার, ওদের প্রমোশন হবে তখন। সে আর্মি হেডকোয়ার্টার পোস্টিং ছিল তার। তো সে ওই যেহেতু 46 ব্রিগেডে ছিল, সে বোধহয় এগুলো শুনে টেনে ভাবলো যে এই ব্রিগেডেই আসে। সেও আসে আমাকে বললো যে এরকম শুনতেছে, এর মধ্যে কী ব্যাপার? আমি তো কিচ্ছু বলতে পারবো না, ডোন্ট নো এনিথিং, ঘটনায় তো বুঝতে পারতেছি না কি হোয়াট ইজ হ্যাপনিং। কারণ ব্রিগেড হেড করে পুরা যা হয় ডিউটি ক্লার্ক আছেই আছে। 8টা 8:30টার দিকে ব্রিগেড কমান্ডার আসলো, বোধহয় এরকমই হবে, 8টা 8:30 হবে বা 8টাও হতে পারে, বা যাই হোক, মানে ঘন্টাখানেক পরে আমরা দুজন বসা। বললো তাহলে আমি চলে যাই, আর্মি হেডকোয়ার্টারে যাবো না। ব্রিগেড কমান্ডার আসলেন, সাফাত জামিল এসে ঢুকলেন। কিছুক্ষণ পরে দেখলাম যে তৎকালীন সিজিএস জেনারেল খালেদ মোশাররফ আসলেন। আমি আমার অফিস থেকে দেখছি, তা আমি ব্রিগেড কমান্ডারের কাছে যাবো ভাবছিলাম, তখন দেখি ব্রিগেডের খালেদ মোশাররফ আসলেন। ব্রিগেডের খালেদ মোশাররফ কিছুক্ষণ পরে দেখি জেনারেল শফিউল্লাহ আসলেন। জেনারেল শফিউল্লাহ পরে দেখলাম যে জেনারেল জিয়াও আসলেন। সবাই তখন ব্রিগেড হেডকোয়ার্টারে।
তা আমি আমার অফিসে বসে আছি যে এতগুলো সিনিয়র অফিসারের মধ্যে আমি কি যাব। তো কিছুক্ষণ পরে ফারুক আসে। ফারুককে যখন আমি দেখলাম একটা পুরো ব্যাটল ড্রেস এটে নিয়ে ধুম করে ওখানে ঢুকে গেল। কিছুক্ষণ পরে আমাকে ব্রিগেড কমান্ডার ডাকলাম। তখন শুনলাম যে ফারুক বলছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে যে স্যার আমার ট্যাঙ্কে ইয়ে নাই, অ্যামুনিশন নাই, আমার ট্যাঙ্কে অ্যামুনিশন লাগবে, আপনি অ্যামুনিশন পারমিশন দেন। তো এইটা নিয়ে মানে খালেদ মোশাররফের সাথে দিয়ে একটা কথাবার্তা হয়েছে যে আমি তো ইয়ে না, তুমি এমজিওর কাছে যাও। এটা নিয়ে তারপরে বললো না আপনাকে অর্ডার দিলে তারপরে এমজিও দিবে। তো খালেদ মোশাররফ তখন টেলিফোন করে বললাম যে ঠিক আছে ফারুক যাচ্ছে, কথা শোনা কী হয়। এই প্রায় ধরুন 9টা সাড়ে 9টা তখন বাজে। আমি বসা, এখন আমি বুঝতে পারতেছি না কি, জানতেও পারতেছি না কি, এতগুলো সিনিয়র অফিসারের মধ্যে আমি কীভাবে যাব। একবার গেলাম তো দেখলাম যে বেশ অনেকদিন সিনিয়র অফিসার টেলিফোনে অন্যান্যদের সাথে কন্ট্যাক্ট করছে, কী করা এরকম। শফিউল্লাহ সাহেব চেয়ারে বসা, ব্রিগেড কমান্ডার চেয়ারে বসা, ব্রিগেড কমান্ডার ওখানে বসেন, জেনারেল আছেন, উনি চলে গেলেন। কিছুক্ষণ পরে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ চলে গেলেন, তারপরে কিছুক্ষণ পরে শফিউল্লাহ চলে গেলেন। এর মধ্যে ওদের রক্ষী বাহিনীর লোকজনকে খোঁজাখুঁজি হচ্ছিল। রক্ষী বাহিনীর কেউই ছিল না, কাউকে পাওয়া যায়নি। পরে বোধহয় শরীফ, তৎকালীন মেজর শরীফ, তাকে ডেকে আনলো। তাকে সে বললো স্যার আমি তো কিছু জানি না, আমি তো ট্রান্সপোর্টের অফিসার। তারপরে শুনলাম যে শহীদ বা সরওয়ার, আনোয়ার আলম শহীদ অথবা সরওয়ার মোল্লা, এই দুজনের সাথে কোনো যোগাযোগ হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে তোমরা কোনো কিছু করবে না, তোমরা এর সাথে মানে এখন যা হওয়ার হয়ে গেছে, সো ইউ বি উইথ দি লেট আস অবজার্ভ দি সিচুয়েশন। এর মধ্যে আমি একটা কল পেলাম 32 নম্বর থেকে। তো ওখানে তখন এই ঘটনার পরে গার্ড রিপ্লেস হয়ে গেছে। ওই গার্ড যারা ছিল তারা চলে গেছে, অন্য গার্ড আসার কথা চলে আসছে। তো ওই অফিসে মেসেজ থেকে গেছে, সে বললো স্যার আমি তো জানি না কি ঘটনা, তো এখানে কতগুলো ক্যামেরা আসছিল, ওদের বললাম তোমরা কার হুকুমে আসছো, তো ওরা কিছু বলতে পারলো না, এই সবগুলো সিজ করে রাখছে ওদের ওই ফিল্ম। তখন তো আপনার এত ছিল না। তারপরে কারা কারা আসছিল বললো বিটিভির আর ইত্তেফাক না কার জন্য আসছে, এই রোলগুলো পড়ে আছে স্যার, এগুলো তো এদিকে যদি হাতে এদিকে, আমি তো বুঝতে পারছি না স্যার, কেউ জানি না হোয়াট টু ডু। আমি সাবাজ্জনের কাছে বললাম স্যার এই ঘটনা। তো আমার সাবাজ্জন বললেন যে ইনফ্যাক্ট আমাদের তো করণীয় কিছু নাই, তবে একটা কাজ করো, তুমি নিয়ে এসে আমাকে সাথে দাও, আমি আর্মি হেডকোয়ার্টার পাঠিয়ে দেবো, কারণ উই ডোন্ট নো হোয়াট ইট ইজ, এবং কেনই বা তারা উঠলো, কী ছবি উঠালো। আর আমাকে বললেন যে তুমি যখন যাচ্ছ একটা পরিস্থিতি দেখে এসো, তো কী জিনিসটা জেনে এসো। কোনো একদম গ্যাপ, কেউ তো কিছু বলতে পারতেছে না। রশিদ আসলো পরে, আগে নাকি ডালিমও আসছিলো, কিন্তু সেও ডিটেল কিছু বলে নেই কী ঘটনা ঘটে। তো আমাকে বললো যে তুমি যাও। আমি খুব আতঙ্কিত হলাম, এই পরিস্থিতিতে আমি জানি না যাব কি হয়েছে। হ্যাঁ, এমন একটা দুঃখজনক ঘটনা। আমি অনেকক্ষণ আমতা করলাম। তো অনেক কথা আমি বইতে লিখে নিই, বললাম স্যার অন্য কাউকে পাঠালাম না, বলে আর কে আছে, কেউ নাই, তুমি যাও, আর তুমি যেভাবে দেখে আসতে পারবা অন্য কাউকে বলে হবে না। তখন উনি বললেন যে এগুলো সব মার্ডারার। এবার যে আসছিল তো আপনার কিছু বলেনি, বলে এগুলো সব মার্ডারার। আমার সাথে ডালিমের খুব বচসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এবং সাবাজ্জল বলেছে এটা, দ্যাটস ফ্যাক্ট, যে ইউ আর অল মার্ডারার। হ্যাঁ, তোমাদের বিচার হওয়া উচিত, ইউ শুড বি অ্যারেস্টেড। এবং এটা নিয়ে তখন একটু ভয় পেয়ে গেছে ব্রিগেড কমান্ডার কাছে। যাই হোক, পুরো ঘটনা যেটা হলো, তারপর আমি গেলাম আস্তে আস্তে, আমি গাড়ি নিয়ে 3rd গেটে বেরোলাম ভয়ে ভয়ে। কী রিপারকাশন, একটা এত বড় একটা ঘটনা, এই ঘটনা তো একটা রিপারকাশন হবে। রক্ষী বাহিনীর সামনে দিয়ে যেতে হচ্ছে, এবং টু মাই আটার সারপ্রাইজ দেখলাম যে
এটা হবে ধরুন 9:30 10টা এরকম হবে। অগাস্ট মাসের 10টা তো এটা দুপুরই বলতে পারেন। যদিও আমার বইতে আমি তখন ঠিক টাইম 9টা লিখেছি, 9টা হবে না, 9টা 9:30 10টার ভিতরে। আর তখন তো এগুলো নোট করে রাখিনি, এরকম 9:30 10টা হবে। তখন আবার স্টেশন হেডকোয়ার্টারে অ্যারেঞ্জ করছিল বরফ টরফ কি নিয়ে যাবে না। পরে আমি হামিদ সাহেবের ইসে পড়লাম, হামিদ সাহেব স্টেশন কমান্ডার। তো উনি বোধহয় আমার পরে উনি গিয়েছিলেন। তো আমি গেলাম, আমি কিন্তু মানে 32 নম্বর বাড়িতে ঢোকার জন্য যাইনি। তো যাওয়ার আগে শুনলাম যে কর্নেল জামিলও কেউ হত্যা করা হয়েছে। তো কর্নেল জামিল আমার খুব ক্লোজ ছিলেন এবং লাস্ট উনি আমার একটা উপকার করেছিলেন যে বঙ্গবন্ধুর সাথে আমাকে দেখা করে আমার একটা সমস্যা ছিল আমার ওয়াইফের ভর্তির ব্যাপারে, সেটা বঙ্গবন্ধু সলভ করে দিয়েছেন, বলে ঠিক আছে হয়ে যাবে। কিন্তু ঘটনাটা উনি হয়ে যাবে বলেছেন পরে হলো আর কি, ওনার মৃত্যুর পরে। কর্নেল জামিল ওটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। কর্নেল জামিলের তখন প্রমোশন হয়ে গেছে, উনি ব্রিগেডিয়ার হবেন এবং ডিজিএফআই ডিজি হওয়ার কথা। তো আমি ওনারটা শুনে আমি খুব আরও বেশি মুশড়ে পড়লো। আমার সাথে এত ক্লোজ ফ্যামিলি, আমরা যখন লাহোরে একসাথে ছিলাম, এই পুরো ক্রাইসিস পিরিয়ডে ওনার বাড়িতে যেতাম, ওখানে খাওয়া দাওয়া করতাম, ছুটির দিনে ওখানে থাকতাম, আর ওনার কাছ থেকে শুনতাম যে কী হচ্ছে। ওনার ভাই ছিলেন এখানে জালাল আহমদ, তার সাথে যোগাযোগ হতো। পরে অবশ্য লাহোর থেকে ওনাকে আরও ভিতরে পাঠিয়ে দিল, সেটা আবার ভিন্ন গল্প। তো এখন বলতে পারবো না আমার কি, কারণ একটা অবিশ্বাস্য লাগতেছিল যে এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার, এইরকম একটা নেতা পরে এই মুষ্টিমেয় লোক গেল, এরকম একটা ঘটনা ঘটালো, তারা আরামে বের হয়ে গেল, রেডিওতে কথা বলছে, আর্মিতে কোনো রিপারকাশন নাই, আর্মি টোটালি লস্ট, চিফ অফ আর্মি স্টাফ টোটালি লস্ট, কোনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। মানে ধরুন একটা রেগুলার আর্মিতে চাকরি করার পরে এই ধরনের তো আনএক্সপেক্টেড, তাই না? আর্মি কু হয় সেটা হলো একটা সিস্টেমের মধ্যে, পাকিস্তানে হয়েছে সেগুলো আমরা দেখেছি, মার্শাল হয়েছে। তো আমি বলতে গেলে আই ডোন্ট নো হাউ, আমি কীভাবে গেছি। আর একটা মানুষ তো আমি আফটার অল। তো আমি গেলাম, আমি প্রথমেই ও গেটে যখন দাঁড়ালাম, ওগুলো কোথায় দাও আমাকে, তাই বলো যে আমি একটু ভিতরে ঢুকি, যে এই কর্নেল জামিলকে তো মারছে শুনলাম, বলে জি স্যার। সে বললো স্যার ওনার কিন্তু ওনার মরার কথা ছিল না, ওই বলতে বলো স্যার আমি পরে শুনলাম যেটা, পরে বল স্যার আমি তো ডেড বডি আমার দিয়ে বাইরে ছিল, আমি নিয়ে আসাছি, রাস্তা ছিল আমি নিয়ে আসাছি ওই গ্যারাজের মধ্যে। বলো স্যার ওনার তো ওরকম ই ছিল না, শুনলাম উনি নাকি জোর করতেছিলেন যে আমি যাবোই যাব, তারপরে কেউ মেরে দিয়েছে। তার মানে আমি একটু দেখবো যদি, তখন তো আমি জানি না কে কি, তুমি যদি বলো তাহলে ভাই আমি একটু দেখি। ওনার ওই লাল গাড়ি, যে গাড়িটা উনি পাকিস্তান থেকে ফেরতের পথে এগুলো নিয়ে আসছিল, তো আমি দেখলাম যে পিছনের সিটে একটু উবু হয়ে পড়ে থাকার মতো বুলেট, রক্ত। আমি ওনার এইটা দেখে আমি টোটালি লস্ট। এত একটা ক্লোজ মানুষ, তার যদি এই অবস্থা, আর কোনো কথাই বললাম না, এখানে কোনো কিছু বলার, কাকে বলবো, আমি তো জানি না কে কোন পক্ষের লোক কী হয়। তো আমি ওটা দেখে আমি এটা নিয়ে ফিরে আসতেছি, তো বললো স্যার আমিও ভিতরে কিন্তু যাই নাই, আপনি, এটা ছিল তখন মেজর বাসার। ও বললো স্যার আমি তো রাত্রে বিডিআর মেসে থাকতাম, ওখানে ঘুমাইছিলাম, পরে আমাকে কল করলো যে গার্ড রিপ্লেস করো, তোমাদের গার্ড নিয়ে আসো। তখন তো পিজিআর টিজিআর ছিল না, বিভিন্ন ইউনিটের গার্ড টার্ন ওয়াইজ, এটা বঙ্গভবন গণভবন এগুলো পাহারা দিত। তো বললো স্যার আমি তো আসছি, আরও আগে আসছি, আচ্ছা স্যার আমি আর ভিতরে ঢুকিনি, আমার সাহস হয়নি ভিতরে ঢুকতে, তো আপনি যদি যান তাহলে স্যার আমি আপনার সাথে যাইতে পারি ভিতরে। তো আমি এবার ভাবলাম যে ভিতরে যাব কি যাব না, যাব কি যাব না, করতে করতে ভিতরে গেলাম, যা দেখলাম। দেখার পরে আমি যখন ভিতরে ঢুকলাম, প্রথমেই কিন্তু দেখলাম যে ওই যে ওখানে বোধহয় সুইচ রুম ছিল, একজন পুলিশ
কী র্যাঙ্ক ছিল বলতে পারি না, ইন্সপেক্টর ও ডিএসপি, সে তার ডেড বডি, সে বোধহয় চাবি দিচ্ছিল না, বলে চাবি দিচ্ছিল না, তারপর তাকে ওখানে গুলি করা হলো। আর ইফ আই এম নট রং, কামালের ডেড বডি বোধহয় ওখানে ছিল, আমার এখন মনে নেই ওখানে ছিল বা উপরে ছিল যেখানে। তা আমি জাস্ট এক নজর দেখলাম, দেখে আর আমি তাকাতে পারলাম না। পরে গেলাম ভিতরে, ভিতরে ঢুকতেই একটা রুমের ভিতরে ওই শেখ লুৎফুর রহমান, ওনার ডেড বডি, বোধহয় আরেকটি লোক ছিল হয়তো ওনার কোনো, সরি লুৎফুর রহমান, সরি শেখ নাসির, শেখ নাসির নিচতলায় শেখ নাসির। ওই যে সিঁড়ির পাশে বোধহয় একটা রুম ছিল, এখন তো অনেক ডিসক্রিপশন ইয়ে হতে পারে সে ওটার সাথে। তো ওটা দেখলাম, আমি ওটা দেখে আমি বললাম ভাই আমি চলি। বললো না স্যার আমি একটু উপরে যেতে চাই, আপনি আসেন স্যার, আমার একা যেতে হবে। তো সিঁড়িতে যখন ফার্স্ট ল্যান্ডিংয়ে আসলাম তখন দেখলাম যে বঙ্গবন্ধুর ডেড বডি ওখানে সিঁড়ির উপরে। তাই বললাম যে ভাই আর উপরে যেতে পারবো না, কারণ ওনার বডিটা এখানে, আমরা যাবো কিভাবে পড়ে আছে? এটা মনে হয় মাথা নিচের দিকে ছিল বা মাথা উপরের দিকে ছিল, আর ওনার হাতে পাইপ ছিল, পাইপটা নিচে পড়া, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি। আমি ওটা দেখার পরে আমি থাকতে পারলাম না। যাই হোক, মানে আমি তো হিউম্যান বিইং, মানুষ, তো একটা এরকম একতলা একজন মানুষের এরকম, তারপরে এরকম একটা মানুষের। তো আমি বললাম ভাই আমি চলি, যাই। তো একটু উপরে উঠে গেছে, বলে না স্যার একটু উপরটাও দেখে আসি, শুনলাম যে ওইখানে পুরো ফ্যামিলি ম্যাসাকার করছে। আমি আস্তে আস্তে ওই দেয়াল ঘেসে খুব একদম মাঝখানে ছিল তো, দেয়াল ঘেসে এদিকে রক্তের ছপ দেয়াল ঘেসে চলে গেলাম উপরে। জাস্ট 2টা রুম দেখলাম। ওনার বেডরুমটা মনে হলো যে সবাইকে এক জায়গায় রাখছে করে। আমি বললাম ভাই এখন আমাদের পক্ষে আর দাঁড়ানো সম্ভব না, প্লিজ আমি আর দেখতে চাই না, লেট মি গো। ও বললো স্যার আমি আর, এটা দেখা যায় না। অফকোর্স এটা দেখা যায় না, হাউ ক্যান ইউ সি? আমার ছেলেও তো রাসেলের বয়সে, নিজের ছেলে। আমি বলতে পারবো না যে হাউ আই ফেল্ট, এটা আমি ভাষায় এক্সপ্লেন করা ডিফিকাল্ট। একে বঙ্গবন্ধু, তারপরে ফ্যামিলি, আনবিলিভেবল, এটা একটা ব্রুটালিটি। একজন নেতার হতে পারে, গান্ধী মারা গেছে, অ্যাসাসিনেটেড হয়েছে, লিয়াকত আলী অ্যাসাসিনেটেড হয়েছে, ইন্দিরা গান্ধী পরে অ্যাসাসিনেটেড হয়েছে, রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড। বাট এই ফ্যামিলি, আমরা মিডল ইস্টে এগুলো শুনতাম যে রাজকীয় পরিবার সবাইকে মেরে ফেলছে, বা যেখানে রেভলিউশন হচ্ছে সেই রেভলিউশনের সময় মারা গেছে। আমি মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি বোধহয় আমার নিজের মধ্যে ছিলাম না, আমি কীভাবে আসছি আমি নিজেও জানি না। এই দোতলার মধ্যে কি সব এইগুলো? দোতলাতেই ছিল সব, যতদূর আমার মনে পড়ে। রাসেলও কি দোতলায় দেখেছেন? এক জায়গায় করা ছিল সব। আচ্ছা, পরে এক জায়গায় করে আনা হয় বোধহয়, আমার মনে হয় যে এক জায়গায় 2টা রুমের মধ্যে, একটা রুমের মধ্যে ছিল, আর একটা আমার মনে নাই কি জামাল আর জামালের ওয়াইফ, এটা শেখ রেহানের রুম যেটা, হ্যাঁ শেখ, বেডরুমের হ্যাঁ পাশে, ওখানে বোধহয় কেউ ছিল না, সবাই এক জায়গায় ছিল। বেডরুমের আর ওই হ্যাঁ একখানে ছিল, ডাইনিং রুমের ওই জায়গাটা ছিল। আমার এখন মনে নাই মানে কনফিগারেশন, কিন্তু একটা বঙ্গবন্ধুর বেডরুমটা আমার মনে আছে, সাধারণ বেডরুম, অত্যন্ত সাধারণ বেডরুম, কতগুলো পাইপ রাখা ওনার ওখানে, টেলিফোন রাখা। আমি মানে এখন যে আপনাকে বলছি, এখনও আমার ভিতরে, আমি একদম আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না যতক্ষণ আমি নিচে নেমে আসছি। এই অফিসারের বাইরে নিয়ে আসলো, আমি একটা কথা বলিনি, নট এ সিঙ্গেল ওয়ার্ড, মুখ দিয়ে একটা কথা বেরোয়নি। কারণ আমি এই দৃশ্য তো জীবনে দেখবো বলে কোনোদিন চিন্তা করিনি। বঙ্গবন্ধু তো অনেক বড় মানুষ, যে কোনো ফ্যামিলি, এটা তো দেখা যায় না। তারপরে আমি চলে আসলাম। তারপর ব্রিগেড কমান্ডার কি নিয়ে আসলেন? ও শুধু ফিল্মগুলো নিয়ে আসে, একটা বোধহয় বিটিভির ছিল,
একটা আমার ঠিক মনে নেই, একটা সংবাদের রোল ছিল, একটা ইত্তেফাকের রোল ছিল। তা আমি এনে ব্রিগেড কর্নার দিলাম, স্যার এগুলো তো বললো যে এগুলো তো যার তার হাতে পড়লে পড়া ঠিক হবে না, কারণ এর ভিতরে কী আছে আমরা জানি না। তো উনি আর্মি হেডকোয়ার্টারের কথা বলে এটা পাঠিয়ে দিলেন। একটা অফিসার আসলো, অফিসার হাতে দিয়ে বললো এগুলো নিয়ে যাও। তখন আমাকে বললো তুমি বসো। স্যার আমি এক গ্লাস পানি খাবো। ব্রিগেড কমান্ডার অফিসার তো দাঁড়ায় থাকার কথা। ঠিক আছে বসো, পানি খাও, চা খাও, শান্ত হও। কি দেখলাম আমাকে বলো। আমি ডিটেলে বলো। আমি বললাম স্যার আমি তো দেখার জন্য যাইনি, তো এই অবস্থা। উনি দেখলাম যে বললো যে এরা লুনেটিক। লুনেটিক মানে যে বাংলা কী হবে, উম্মাদ বা কিছু। হাউ কুড দে ডু ইট? তারপর বললো দিস পিপল শুড বি কোর্ট মার্শাল। তো আমি আর কি বলবো, তখন তো উনি অনেক সিনিয়র অফিসার আমার সামনে। দে শুড বি কোর্ট মার্শাল অ্যান্ড এদের পানিশমেন্ট হওয়া উচিত, অ্যান্ড পানিশমেন্ট হবেই। হ্যাঁ, বললো এটা যদি আমি বেঁচে থাকি এটা পানিশমেন্ট হবে। কেন বলে এইভাবে তো দে ক্যানট ডু ইট। তো তখন বুঝলাম যে মানে ওরা যে বলছে আর্মি ওয়াজ নট ইনভলভড ইন দ্যাট সেন্স এক্সেপ্ট দিস পিপল। পরে তারা কানেক্ট করার চেষ্টা করছে যে আর্মির অফিসারদের মধ্যে। এটা তো গেল সকালের কথা। তারপরে দুপুরের দিকে আসলেন এই বর্তমানে যেন নুরুদ্দিন, উনি তখন লেফটেন্যান্ট কর্নেল। উনি আসে আমাকে বললেন সাফাত এরকম, ওনারও খুব ক্লোজ সাফাত, এই জামিল আহমদ। বললেন যে ওনার ডেড বডিটা তো ওখান থেকে নিয়ে আসতে হয়, কারণ ততক্ষণে কিন্তু বঙ্গবন্ধু এবং সবাই ডেড বডি নিয়ে গেছে, ওনারটা ওখানে পড়েছিল, নিয়ে আসতে হয়। আমরা স্যার আমরা তো কিছু জানি না, মানে আমরা কীভাবে নিয়ে আসবো, কোথেকে নিয়ে আসবো? না 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 ওই দিনই বঙ্গবন্ধুর ডেড বডি তো নিয়ে গেছে তখন। ওই তো মানে ওরকম উনি আসছেন 2টার সময়, এরকম তার ডেড বডি তো নিয়ে আসতে হয়। বঙ্গবন্ধু তার পরিবারের তো স্টেশন হেডকোয়ার্টার, তখন ওই বরফ টরফ নিয়ে। তাই বললাম স্যার আমাদের ব্রিগেডের তো কোনো কিছু করণীয় নাই। তো উনি বললেন শোনো একটা কাজ করো, চলো আমার সাথে চলো ওনার ভাইয়ের বাসায় যাই, জালাল আহমদ, লালমাটিতে থাকতেন। বলে আমার সাথে ভাবির সাথে কথা আছে, চলো একটু ফ্যামিলিকে একটু সান্ত্বনা দিয়ে কী করবো আর। তো আমরা চলেন স্যার, আমিও দেখা করি কারণ এত ক্লোজ, ফ্যামিলির ক্লোজ। তো ওখানে গিয়ে শুনলাম আর কি, ভাবি বললেন যে কি ঘটনা, মানে এই সাইডটা বললেন যে সকালবেলা রেড টেলিফোন একটা আসছে, ধরপড়কে উঠছে, উঠে বলছিল জি স্যার, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। এর মধ্যে আরেকটা ফোন আসলো ওনার ভাইয়ের, তো ওনার মিসেস ধরলো, বললো যে ওনার মিসেসের মুখ থেকে যেটা বললো, ভাই উনি তো রেড টেলিফোনে বোধহয় আমার মনে হয় প্রেসিডেন্টের সাথে কথা বলতেছে। তো বলে আপনি ধরেন, বলে আমি কথা বলতেছে আমি শুনতেছি। বললো ইয়েস স্যার, আমি জাস্ট কামিং। তারপরে আর বললাম ফোন, উনি আর কোনো ফোন টোন ধরো না, কিছু করলো না। সাফারি পড়লো, ড্রাইভারকে বললো গাড়ি বের করো। তো বঙ্গভবনের গণভবনের কোয়ার্টারে থাকতেন, গাড়ি বের করে চলে গেছে ভাই। তারপর আর বলতে পারবো না। ড্রাইভার চলে আসছে, ড্রাইভার এসে কাঁদতে কাঁদতে এই বিবরণটা দিল। উনি ওনাকে মানা করেছিল, সিপাহীরা ধরে যখন পরিচয় দিয়েছে তখন বলছে স্যার আপনি যাবেন না। বলছে আমি যাব, এটা আমার ডিউটি। তোমরা কারা, তোমরা আমাকে আটকাবার কে? এটা নিয়ে নাকি উনি খুব বাকবিতণ্ডতা হয়েছে। হওয়ার পরে এবার শর্ট, ড্রাইভারকে চাবিটা নিয়ে ড্রাইভার করে তুই ভাগ। তারপরে হি ওয়াজ কিলড এখানে, কারণ উনি জোর করছিলেন আমি যাবই যাব। তো দ্যাটস হাউ। তো পরে বোধহয় সন্ধ্যার দিকে ডেড বডিটা আনছিল আর কি, তা আমরা বলতে পারবো না। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, ওটা বোধহয় আমি ওখান থেকে ফিরে আসার পরে ব্রিগেড কমান্ডার সব বলার পরে আমরা অফিসে বসা, তখন রক্ষী বাহিনীর সাভার থেকে
রক্ষী বাহিনীর ক্যাপ্টেন, আমি নাম মনে করতে পারছি না, ফোন করলো আমাকে আর সিভিল নাম্বারে। স্যার আমার কে বললো স্যার এরকম, তা বলে স্যার তোফায়েল সাহেব আমাদের এখানে আছেন। তো বোধ হয় কত হবে 12টা বাজে বা 11টা-12টা এরকম। তোফায়েল সাহেব তোমাদের এখানে আছে, তো আমাকে কেন বলছো? বলে স্যার আমরা তো জানি না, মানে কার কাছে বলবো, আর্মি হেডকোয়ার্টার স্যার কাউ তো জানি না কাকে কথা বলবো। আপনার নম্বর আমাদের ব্রিগেডের নম্বর আমাদের কাছে আছে, আমি আপনাকে ফোন করলাম। আমি অফিসে বসা, অফিসে ওই ব্রিগেড কমান্ডারের সাথে কথা বলে ফিরে আসছি। আমার অফিসে বসে আমি মানে একা বসে আছি, বলার পর চুপচাপ স্যার এরকম তোফায়েল সাহেব আমাদের এখানে আছেন। তারপর যে আমাকে কেন বলছো? বলে স্যার আমরা কাকে বলবো এখন, ওনাকে নিয়ে কী করবো? কী করবো মানে ওটাই বলবে কী করবা? কোথায় উনি? বলেছে উনি অফিসের মেসে বসা, উনি আসছিলেন আমাদের কাছে, উনি কিছু বললেন, আমি জানি না কি বলছেন, এরকম কথাটা তো বলছেন বলে উনি বসেছিলেন। সংসদ ভবনের এই না 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 সাভারে চলে গেছে, যেটা যেখানে ম্যাক্সিমাম ট্রুপস, রক্ষী বাহিনীর ট্রুপস, এটাও শুধু হেডকোয়ার্টার ছিল, কিন্তু আসল ছাউনি তো ওইটা ছিল। সরি, আমি এসে আবার ব্রিগেড কর্নেলকে বললাম স্যার রক্ষী বাহিনী তোফায়েল সাহেব ওখানে গেছেন, এখন রক্ষী বাহিনী বলে আমরা কী করবো ওনাকে নিয়ে? তো আমি বললাম স্যার আমি কী বলবো, আমি তো কিছু বলতে পারতেছি না। উনি গেলেন খেপে, বলে বেটার উনি এতদিন ধরে রক্ষী বাহিনীর এটা কিছু করলেন, উনি রক্ষী বাহিনী ওখানে গেছেন, এখন রক্ষী বাহিনী ওনাকে রাখতে পারছে না। হোয়াট ইজ রং উইথ দিস পিপল? যাই হোক এই ধরনের কথাবার্তা বললেন। পুরো এগুলো তো বইতে লিখিনি। তো আমি বললাম স্যার এখন আমাদের তো কিছু করণীয়, আমরা কী করবো? তো বললো না করণীয় আছে, যেগুলো যখন কেউ কোনো ওরা বলছে না, তুমি টেল দ্যাট, ওই ওকে বলো ওই অফিসারকে যে তাকে ওনাকে রাখবে যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসে, আর কারোর হাতে ওনাকে দেবে না, যদি দেয় তাহলে সি দ্যাট অফিসার। তখন বুঝলাম যে উনি ছাড়া এখন আর শফিউল্লাহ টফিউল্লাহ কেউ এখন ধারে কাছে নাই। তা আমি যা উনি বলেছেন ঠিক তাই রিপিট করলাম, যে দেখো ব্রিগেড কমান্ডার সুপারিনটেন্ডেন্ট পুলিশকে বলছে, আমিও বলতেছি ঢাকা সুপারিনটেন্ডেন্ট পুলিশকে, পুলিশ যাবে ওনাকে নিয়ে আসবে, ওনার বাড়িতে নিয়ে যাবে সরাসরি, এবং এর মধ্যে যদি কেউ আসে ওনাকে নেওয়ার জন্য আর তোমরা যদি দাও, ইট উইল বি ইউ উইল বি রেসপন্সিবল। তো আমি তুমি কথাটা বুঝতে পারছো? দিস ইজ এটা ব্রিগেড কমান্ডারের হুকুমটা তোমাকে জানালাম। বলো জি স্যার বুঝতে পারছি। ওনাকে এমন জায়গায় রাখো যাতে কেউ যেন নিয়ে এসে না নিয়ে যেতে পারে, পুলিশ আসলে পুলিশের কাছে করবে, পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কী করবে অ্যাকর্ডিংলি। তারপরে আমি বলতে পারবো না। তারপরে সুপারিনটেন্ডেন্ট পুলিশ গিয়েছে, এটা বোধহয় ব্রিগেড কমান্ডারের সাথে কথা বলেছে, ওনাকে ওনার বাসায় নিয়ে যাওয়া হলো এবং বলা হলো যে পুলিশ গার্ড দিয়ে রাখবে, নোবডি টু এন্টার। তো এই ঘটনা এই পুরো দিনটা গেল। রাত্রেবেলা এই আপনার ইসের মধ্যেই ক্যান্টনমেন্টের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক ছড়ায় গেল যে রক্ষী বাহিনী হয়তো একটা রিপ্রাইজাল করতে পারে। তো এখন বাকিদের কি করা? তো উই হ্যাভ টু ডিফেন্ড। রক্ষী বাহিনী যদি ক্যান্টনমেন্ট অ্যাটাক করে তাহলে তো একটা এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। এখানেও তো আর্মির যেগুলো আছে তারা হয়তো ফাইট ব্যাক করবে। অ্যান্ড করবে কেন? মানে সবাই তো আর এর মধ্যে ইনভলভ না, ওয়াই শুড দে? তারপরও যা হোক, মানে আর্মিতে যা হয় আর কি, স্ট্যান্ডার্ড যে প্রসিজার, যে কেউ ক্যান্টনমেন্টের বাইরে যাবে না, সবাই যার যার জায়গায় থাকো, ইউনিট লাইনগুলো নিরাপত্তা বাড়াও, নোবডি গোজ ইন নোবডি কামস আউট। ওই রাতটা এরকমই গেল মোটামুটি। অফিসেই ছিলাম। এর মধ্যে ব্রিগেড কমান্ডার বাইরে গেলেন, তখন আবার যেন শফিউল্লাহ রিং করে বললো ব্রিগেড কমান্ডার কথা। আমি বলছি আই ডোন্ট নো, আমি তো উনি চলে গেছেন দেখে আমি টেলিফোনে বসে আছি। তো এই অবস্থা আর কি, মানে 15 তারিখ। তারপরে তো
তোফায়েল আহমেদের বাসায় গিয়েছিলেন? হ্যাঁ, তোফায়েল সাহেবের বাসায় আমি গিয়েছিলাম, আমি আর ব্রিগেড কমান্ডার দুইজনে। কত তারিখে? এটা বোধহয় 17 তারিখ হবে, 18 তারিখে বা এরকম হবে, 17 বা 18। তোফায়েল আহমেদ বলেছেন 18 তারিখ। হতে পারে 18 তারিখ হতে পারে। তো তখন তো আমরা মানে 24 ঘন্টায় অফিসে, সিচুয়েশন তো আমরা বুঝতে পারতেন, লিকুইড 24 ঘন্টায় অফিসে। আর সিনিয়র অফিসারদের খালি মিটিং চলছে, কখনো আর্মি হেডকোয়ার্টারেই। এবং আর্মি হেডকোয়ার্টার লাস্ট মিটিংয়ে বোধ হয় ডালিম আর রশিদ দুজন আসছিল। এটা আমার ব্রিগেড কমান্ডার মুখ থেকে শোনা। তখন ব্রিগেড কমান্ডার বলছেন, তোমাদের কত সাহস তোমরা এখানে এসে ইউ আর টেলিং আস, হ্যাঁ তোমরা আমাদেরকে কমান্ড করার চেষ্টা করছো। উনি খেপে গিয়ে বলেন, ইউ শুড বি অ্যারেস্টেড রাইট নাও। জেনারেল শফিউল্লাহ অ্যারেস্ট দেম, এদেরকে অ্যারেস্ট করুন, দে শুড বি ট্রাইড ফর কিলিং বঙ্গবন্ধু অ্যান্ড ফ্যামিলি, এর মার্ডারার। করে উনি ওখান থেকে রাগারাগি করে চলে আসছেন। তারপর ওদের শফিউল্লাহ আবার ডেকে ওনাকে বোঝাইলেন যে এটা তো আমি বলতে পারবো না, এটা তো মানে এটা তো ডিফিকাল্ট। বললেন স্যার, যখন আপনি গেলেন, খালেদ মোশাররফ নিয়ে আসলেন, জিয়া রহমান আসলেন, শফিউল্লাহ, তার সাথে এরা ছিল, এদের সাথে এক ধরনের কথা হচ্ছে না। এটা একটু আপনি যেটা বললেন অ্যারেস্ট করা, মানে যেমন সাফার জামিল যেভাবে রিয়েক্টটা করলো আর কি, কারণ সিনিয়র হিসাবে তো যদি জুনিয়ররা কেউ এরকম একটা শৃঙ্খলা ভেঙে একটা কাজ করে, তাহলে কি মানে বিষয়টা এমন ছিল যে শোনেন, অ্যারেস্ট কেন করলো না এটার জবাব তো আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি তো হ্যাঁ করা যেত, কিন্তু যেটা আমি এখন মনে করি, মানে এখন এতগুলো বছর পরে যখন আমরা মনে করি, ওদের সাথে কিছু ট্রুপস ছিল, এটা আপনি মনে রাখবেন। একটা ট্যাঙ্ক ব্যাটালিয়ন ছিল, একটা আর্টিলারি ব্যাটালিয়ন ছিল, আরও কত লোক ছিল ডোন্ট নো। বঙ্গবন্ধু মারা গিয়েছেন না, আমি বলি তাহলে আপনার সুবিধা। বঙ্গবন্ধু মারা গিয়েছেন, একটা পলিটিক্যাল পার্টি কিন্তু তখনও আছে। আবার একটা পলিটিক্যাল পার্টির অর্ধেকই সেদিন আবার একটা ওত নিয়ে ফেলেছে, সরকার গঠন করে ফেলেছে খন্দকার মোশতাকের নেতৃত্বে। খন্দকার মোশতাক বোধহয় তখন হয়ে গেছেন অলরেডি। আমি এখন মনে করি, আমি জানি না আমার কথা কত নেই, হয়তো তখন ওই সিনিয়র অফিসাররা মনে করলো যে এখন যদি কোনো অ্যাকশনে যাই তাহলে এটা হয়তো একটা রক্তক্ষয়ী বিষয় হবে এবং সেটা হয়তো পরিস্থিতি অন্যদিকে টার্ন নেবে, এরকম একটা হয়তো চিন্তাভাবনা থাকতে পারে। কিন্তু এটার উত্তর আমি বলতে পারবো না অ্যারেস্ট কেন করলেন না। তখন অ্যারেস্ট তারা যে আসছে, তারাও তো নিশ্চয়ই একটা প্রিপারেশন নিয়ে আসছে যে গেলে পরে আমরা অ্যারেস্ট হতে পারি, অ্যারেস্ট হলে আমাদের কী রিয়াকশন হবে। সাফায়েত জামিল যে রকম রিয়াকশন দেখলেন করলেন, শফিউল্লাহকে ওইরকম রিয়াকশন? না, শফিউল্লাহকে আমি ওনার সাথে আমার ওই দিনে দেখা, যেদিন উনি সাধারণত এমনি কুল মানুষ, কথাবার্তা কম বলেন, আমি ওনাকে কোনো কথা বলতে শুনিনি, কাউকে কোনো কথা বলতে শুনিনি। সাফাত জামিলের প্রথম দিকে একটু উত্তেজিত হলেন, তারপর আর কথা সব থামাই দিলেন যে সাফাত কুল ডাউন। তো তখন ওখানে তো আর এগুলো নিয়ে আলোচনা নেই, তখন মানে ওনারা আসছেন, কে কোথায় আছে, কি ব্রিগেড কমান্ডাররা কোথায়, এসব অন্যান্য বাইরের ব্রিগেড কমান্ডাররা কোথায়, এগুলো খবর নিয়েছিলেন। তাদেরকে জানালেন যে কি এই অবস্থা, মানে একটা টোটাল ব্রেকডাউন অফ ল, বলে না কমান্ড চ্যানেল টোটাল ব্রেকডাউন। এখন যদি আমি মনে করি তাহলে আমি বলবো যে ওই সময়ের কমান্ড স্ট্রাকচার এতখানি ম্যাচিওরও ছিল না। শোনেন, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে সবাই কিন্তু সেম র্যাঙ্কে ছিল, মেজর। 72-73-তে ওনারা প্রমোশন পেয়ে জেনারেল হলেন। জেনারেল শফিউল্লাহ ওই টাইম পিরিয়ডে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার কথা, ব্যাটালিয়ন কমান্ড করার কথা। তো ওনারা মুক্তিযুদ্ধে ব্যাটালিয়ন কমান্ড করলেন, এসে ব্রিগেড কমান্ড করলেন, কিছুদিন ব্রিগেড কমান্ড করে আর্মি চিফ হয়ে গেলেন। এটা আমার বইয়ের বিশ্লেষণে আছে। এখন আর্মিতে হচ্ছে এক্সপেরিয়েন্স, আপনি সব ধরনের ক্রাইসিস কীভাবে ম্যানেজ করেন প্রত্যেক লেভেলে। আপনি এটা ব্যাটালিয়ন কমান্ডার হিসাবে একটা ক্রাইসিস ম্যানেজ করতে পারবেন আপনার লেভেলে, তার উপরের লেভেলে গেলে তখন ওই ক্রাইসিস ম্যানেজ, সেম ক্রাইসিস, ওটাকে ম্যানেজ হবে ডিফারেন্ট টাইপের। আপনি যখন আর্মি চিফ হবেন তখন আপনার ম্যানেজ হবে অন্য টাইপের। তখন আপনাকে ম্যানেজ করতে হবে উইথ দি কনসেন্ট অফ মোস্ট অফ দি পিপল, যাতে এভরিবডি ইজ ইন। সেইখানে যে ম্যাচুরিটির অভাবটা আমরা দেখলাম, এবং সেইটাই যদি আমি আবার নিয়ে আসি আপনার 81-এ
যখন জিয়াউর রহমানের সিমিলার কেস হত্যা হলো, তখনকার যেভাবে হ্যান্ডেল করা হয়েছিল ক্রাইসিসটা, তখন কিন্তু রিভোল্ট হয়েছিল। তখন যেভাবে হ্যান্ডেল করা হয়েছিল, এইখানে সেই জিনিসটা দেখা যায়নি সিনিয়র অফিসারদের ভিতরে। এভরিবডি ওয়াজ টেকেন বাই সারপ্রাইজ, বলে না? এবং তাদের মনের মধ্যে ওই ভয়টা ছিল যে আমি যদি কোনো অ্যাকশন নেই তাহলে যেই কনসিকুয়েন্স হবে এটার কীভাবে আমি। এবং সত্যি কথা বলতে যেটা আমার মনে হয়, ওনারাও নিশ্চিত ছিলেন না যে ভিতরে কারা ফরে কারা এগেনস্টে। কথাটা বুঝতে পারছেন? কারণ একটা মুক্তিযুদ্ধের পরে একটা আর্মি, তখনও আর্মিটা হয়নি, কনসলিডেট হয়নি। আপনি কমান্ড ঠিকই দিচ্ছেন, কিন্তু কমান্ডটা একটা কনসলিডেট হইতে হবে। এখানে একটা সেনাবাহিনীতে কি হয়, সেনাবাহিনীতে জওয়ানরা দেখে যে একজন কমান্ডিং অফিসার, তিনি প্রমোশন হয়ে ব্রিগেড কমান্ডার হয়েছেন কতগুলো বছর চাকরি করার পরে, ব্রিগেড কমান্ডার হিসেবে তিনি জিওসি হয়েছেন। এটা কিন্তু সবাই দেখছে যে, এবং সবাই দেখছে যে এই অফিসারটা ধাপে 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 এক্সপিরিয়েন্স অর্জন করে জিওসি হচ্ছেন। একটা জিওসি হয়ে তিনি 5-7 বছর রইলেন, সেখান থেকে তিনি আর্মি চিফ হলেন। তখন হয় কি, তারও একটা ক্রেডিবিলিটি স্টাবলিশ হয় যে না, এজেরও ব্যাপার আছে, ক্রেডিবিলিটিরও ব্যাপার আছে। এজের চেয়ে ক্রেডিবিলিটি, ধরেন আর্মি চিফ 45-50, ওকে, সেই বয়সেই সাধারণত হয়, ইন্ডিয়াতে হোক পাকিস্তান হোক যেখানে হোক, আর তারা সার্ভ করে একটা 4 years 5 years। এখন মুক্তিযুদ্ধের কারণে এই ক্রেডিবিলিটি তো স্টাবলিশ হয় নাই। কারো বয়স তো মনে হয় 35-এর 40 ক্রস করেনি, 40 ক্রস করেনি, সবাই ইয়াং। হ্যাঁ, আমার ব্রিগেড কমান্ডার ভেরি ইয়াং, 17 বছর না, ওনার মধ্যে 10 বছর না 11 বছর চাকরিতে উনি ব্রিগেড কমান্ডার হয়েছেন। 11 বছর চাকরি হতো, এখন মেজরই থাকে। এখন তার সেই অবস্থা নাই। এখন যে আর্মি চিফ আছে সে পর্যায়ক্রমে কমান্ড ট্রুপস কমান্ড করতে করতেই বন্ধ আসছে। তখন তো এটা ছিল না। কাজেই একটা ক্রাইসিস যখন হয়, বিশেষ করে পিস টাইম আর্মি কমান্ড করা বা যে কোনো আপনার ফোর্স কমান্ড করা খুব ডিফিকাল্ট। যুদ্ধের সময় যে যার মতো যুদ্ধ করে, তখন একটা সেন্ট্রাল কমান্ড একটা ইয়ে হয়, কিন্তু পিস টাইমে এটা খুব ডিফিকাল্ট। পিস টাইমে অনেক ঘটনা ঘটে যেখানে আপনাকে ডিসিশন দিতে হবে। আপনি যদি না জানেন নিচের দিকে, আপনি যদি না থাকে তাহলে খুব মুশকিল। তারপরে তো ধরেন মুক্তিযুদ্ধের সময় যে যার মতো ছিল, এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স, যেটা আমি তো জানি না, আমি যুদ্ধের সময় ছিলাম না, কিন্তু সেটারও একটা পোলারাইজেশন হলো। আপনি মুক্তিযুদ্ধের পরে কী হলো, জিয়াউদ্দিন একরকমের চলে গেলেন, তাহের আরেক রকমের কনসেপ্ট দিয়ে চলে গেলেন। তার মানে এই মুক্তিযুদ্ধের ভিতরেই অনেকের এক এক ধরনের কনসেপ্ট হয়েছিল। তাহের সাহেবের কনসেপ্ট হয়েছিল যে উনি চায়নার মতো পিএলএ ফোর্স বানাবেন, জিয়াউদ্দিনের কনসেপ্ট ছিল ওই রকম। তো সেগুলো তো এখন ডকুমেন্টেড আছে। তো কাজে ওই সময় মানে আমি এখন দেখছি সেটা, তখন কিন্তু আমার এইটা তখনও আমি তোফায়েল আহমদের বাসায় আমাকে ব্রিগেড কমান্ডার বললেন যে তুমি একটু আমার সাথে আসো। তো আমি জানি না কোথায় যাবে, বললেন না তুমি একটু আমার সাথে আসো। 3rd গেট পার হয়ে বললো যে একটু তোফায়েল সাহেবের বাসায় যাই, দেখে ওনার সাথে কথা বলে কি বিষয় হয়েছিল, কি হয়েছিল, হোয়াট শুড উই ডু, হোয়াট ক্যান বি ডান। কারণ উনি যেতে বললেন যে এইভাবে তো আর্মি চলতে পারে না, ওখানে 4 জন মেজর সাহেব থেকে ডিকটেট করবে না, আমাদের শুনতে হবে, একটা তো কিছু করতে হবে, এবং মানে একটা কিছু চিন্তা করতে হবে না। চেইন অফ কমান্ড তো ভেঙে গেছে, এই আর্মি তো থাকবে না, এই ধরনের কথাবার্তা রাখবেন। তো উনি বললেন তুমি গাড়ি চালাও। আমি চালাচ্ছিলাম, গাড়ি চালালাম। ফার্ম গেটের কাছে এসে, আমাকে আগে বলেন, ফার্ম গেটের কাছে এসে উনি বললেন তোফায়েল সাহেবের বাসায় যাই। বললো একমাত্র আই ট্রাস্ট তোফায়েল। তো আমি ভাবছিলাম তোফায়েল সাহেবের সাথে ওদের দেশ একই ইউনিভার্সিটিতে, মানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। পরে শুনলাম যে না, তোফায়েল সাহেব ওনার সিনিয়র এবং একই হলে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তোফায়েল সাহেবের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তা আমাকে বললো তুমি চিনো? আমি বললাম স্যার আমি খুব ভালো করে চিনি, কারণ উনি আমার ওনার বাড়ি আর আমার মামার
আমার মামাদের সাথে আমার মা অনেকবার তোফায়েল সাহেব ছোটোবেলার থেকে ছিলেন, তো ওইভাবে আমার সাথে পরিচয় নেই, কিন্তু আমার ফাদার, আমার মা, আমার মামাদের সাথে তোফায়েল সাহেবের খুবই ঘনিষ্ঠতা আছে, এটা আমি জানি। কিন্তু তোফায়েল সাহেবের সাথে আমার, যেহেতু আমি লেখাপড়া বাইরে করছি, আর্মিতে গিয়েছি, উনি জানতেন আমার কথা, যে আমি আমার মা খালা সবার সাথে খুব একটা ভালো ইয়ে ছিল। ওনার ভোলা, আমার মায়ের বাড়ি হলো মনপুরা ভোলা, সব আমাদের আত্মীয় স্বজন সব ওইখানে। আমি তোফায়েল সাহেব যখন ছাত্র ছিলাম তখন থেকেই আমার মা আমাদের সাথে পরিচিত। তাই বলে স্যার আমি চিনি, আমি ওনাকে এত চিনি না, কিন্তু আমার ফ্যামিলিয়াল হিসাবে খুব পরিচিত। আমি ওনাকে 2-1 বার দেখেছি, কথা হয়েছে। বলতে তাহলে চলো যাই। তারপরে যেতে যেতে বলে আমরা যাচ্ছি, আমাদের কিন্তু মনে করে রাখবা যে এগুলো সব নোট হচ্ছে, এমনিতেই আমাকে দেখতে আমার পিছনে লোক লেগে আছে। আমি বললাম স্যার কিছু তো করার নেই, আমি তো আপনার স্টাফ অফিসার, আপনি এখন বলছেন যাবেন, আমিও যাব। বলো যে তুমি কিছু বলো না, চুপচাপ, ইউ ডোন্ট সে এনিথিং। আমি না স্যার আমি কেন বলতে দেবো, ও স্মল আমি কি বলতে দেবো। তো উনি এই কথাগুলো বললেন যে যেতে যেতে বললেন যে এইভাবে তো চলে না, দিস পিপল হ্যাভ গন অ্যান্ড কিল বঙ্গবন্ধু, নাথিং ক্যান বি ডান। তাই বললাম স্যার এখন আপনি কি করবেন, কারণ সবাই তো দেখি মানে বলছেন না এটা তো কিছু হবে, ইউ কান্ট লিভ লাইক দিস। বলে আমি জানি আমাকে এখান থেকে মানে হয়তো আর্মি থেকে বের করার চেষ্টা করবে, করুন, ঠিক আছে। উনি খুব এজিটেটেড ছিলেন ভীষণ, বিশেষ করে চেন অফ কমান্ড নিয়ে। মানে এরা আসে আর্মি হেডকোয়ার্টারের ভিতরে ঢুকে যায়, কোনো ইয়ে নাই, মানে যা হইচই করতে থাকে, হোয়াট আর দে রাউডি লোকজন। ওইভাবে আমার তোফায়েল সাহেবের বাড়িতে গেলাম। তারপর উনি বললেন যে আমি তোফায়েল সাহেবকে নিয়ে খুব চিন্তিত, যে ওনাকে আবার কিছু না করে। তাই বললাম স্যার দেখুন কী করবো, তো আপনার হাতেও নেই আমার হাতেও নেই, কারণ আর্মি তো গার্ড দিতে পারবে না, আমরা তো পাঠাতে পারবো ট্রুপস তো আমাদের, মানে বললো যে না আমাদের ট্রুপস বাইরেই যাবে না, কারণ গেলে যদি একটা কনফ্রন্টেশন হয়। ওইভাবে তোফায়েল সাহেব বাসায় গেলাম। কোথায় বাসা ছিল? ধানমন্ডির যদ্দূর মনে হয় যে লেকের ওই পাড়ে বিডিআর গেটের কাছাকাছি, কোথাও 1 নম্বর বোধহয় ধানমন্ডি না, ওইটা কোনো একটা বাড়ি ছিল। পরে বোধহয় ওই বাড়িতে আরও পরে শেখ মিনিস্টার, না এরশাদ সাহেবের মিনিস্টার ছিল না, শেখ কি নাম, শেখ শহীদ বোধহয় ওই বাড়িতে ছিলেন, ওটা ওই বাড়িটাতে। সন্ধ্যা 7টা-8টা হবে হতো, মানে আমি টাইম তো বললাম আবার গেস্ট টাইম, বাট সন্ধ্যার পরে। তো আমরা ঢুকলাম ইউনিফর্মে, আমরা কিন্তু গাড়ি থামলো কিনা দেখলাম পুলিশ পাহারা। তো উনি ওই পুলিশের এগুলো দেখো ওরা এখানে আর কেউ আসবে না, হ্যাঁ ওনার ফ্যামিলির লোকজন ছাড়া, ডোন্ট অ্যালাউ এনিবডি টু কাম। তো আমি গেলাম ভিতরে, উপরে দোতলায় উঠলাম, দেখলাম তোমার সব খেতে বসছে লুঙ্গি পরে। তো আমাদেরকে ইউনিফর্মে দেখে স্বভাবতে ওনার চোখে মুখে একটা মানে একটু ঘাবড়ানি ভাব আসছে। তো সাফাত জামিলকে দেখবেন একটু রিল্যাক্স হলেন। তো সাফাত জামিল গিয়ে বললো তোফায়েল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, এইটা হয়। তো আমাকেও দেখলেন, দেখে বললেন উনি তো জানেন এই যে আমি 2 দিন পরে ভাত খাচ্ছি, আপনার খালার বাড়ির থেকে ভাতটা আসছে। আমার খালা ছিলেন এখানে, আমার খালা আমার মায়ের চাচাতো বোন, তো ওনাদের সাথে খুব বেশি ইয়ে ছিল। ওনার হাজব্যান্ড ছিলেন পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার, উনি তখন এই সাভার টাভারের রক্ষী বাহিনী এগুলো করছিলেন, ওই হিসাবে আরও তোফায়েল সাহেবের সাথে ছিল। তো খালার সাথে এমনি মিসেস তোফায়েল যে বললাম মামাদের সাথে খুব বেশি, এখনও তো আমার মনপুরা বা মামাদের ফ্যামিলির সাথে তোফায়েল সাহেব খুবই ঘনিষ্ঠ। তো বাসাতুল্লাহ চৌধুরী খুবই ঘনিষ্ঠ, উনিও মুক্তিযুদ্ধের সময় সাইড আপনার খাবার বাসাতে খাচ্ছি। মনে মনে চিন্তা করলাম যে উনি এইরকম ঘনিষ্ঠ, উনি কিছুই করতে পারলেন না, মোবিলাইজ করতে পারলেন না, পলিটিক্যাল মোবিলাইজ করতে পারলেন না। রক্ষী বাহিনীতে গেল, রক্ষী বাহিনী ওনাকে কোনো রকম হেল্প করতে চাইল না।
তো আমি বললাম যে ওনার তো এত নাম ডাক শুনেছি, ওয়ান অফ দি স্ট্রংগেস্ট অর্গানাইজার। তো আমি মনে মনে ভাবছি এগুলো। তো তখন সাবাজ জমাল জিজ্ঞেস করলো যে কি ঘটনাটা কি ঘটেছিল। তখন উনি যা বললেন মোটামুটি আমার যা মনে ছিল বইতে তাই লেগেছে। ওনাকে বঙ্গবন্ধু ফোন করেছিলেন যে তোফায়েল বোধহয় আমার বাড়িতে কেউ, তখনও বঙ্গবন্ধু জানেন না কারা করেছে, ওরা বোধহয় কামালকে মেরে ফেলছে, সামথিং লাইক দ্যাট কিছু একটা বলছেন। এটা হয়তো তোমার একটা ভালো বলতে পারবেন কী কথা বলেছেন। তখন উনি বললেন যে আমি এটা শুনেই কাপড় টাপড় পরে আমি তো বুঝতে পারি না ঘটনাটা কি, আমি গাড়ি নিয়ে ওই দিক দিয়ে উনি ওই সোবহানবাগ মসজিদের কাছে এসে বলে যে ট্যাঙ্ক আর কিছু লোকজন আমাকে দাঁড়া করলো, দাঁড়া করে বললো আপনি কে? তা আমি খুব একটা পরিচয় দিলাম না। বললো আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনি চলে যান, গো ব্যাক। বললো আমি তো তখন বুঝলাম যে এটা এরকম একটা কিছু করছে, তো আমি কি করব। সরাসরি উনি চলে গেলেন লক্ষ্মী বাহিনীর ওখানে। এখন সাভার তো অনেক দূর, তখন তো রাস্তা অত ভালো ছিল না। বলে রক্ষী বাহিনীর ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম যে রক্ষী বাহিনীর কোনো রিয়াকশনই নেই, ওদের কোনো কমান্ডিং অফিসার নাই, কেউ নাই। এক ক্যাপ্টেন সাহেব ছিল, আমি বললাম তোমাদের কমান্ডিং অফিসার কোথায়, কেউ নাই, ডাকো। তারপরে কি কথাবার্তা সেটা আর আমি বলতে পারবো না। তো বললাম যে চোখ দিয়ে ঝরঝর করে পানি, আমি হেল্পলেস, আমি জানি না আমার কী হবে। তো সবার জন্য বলে চিন্তা করেন না, কিছু হবে না, চিন্তা করবেন না, ইউ স্টে দেয়ার, আই লুক ইনটু ইট, নাথিং হ্যাপেন্স টু ইউ। তো বেরিয়ে এসে উনি আবার পুলিশকে বললেন যে দেখো কিছু যেন না হয়। তো পুলিশে এসে বলল না স্যার কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, কেম ব্যাক। তো তখন রাস্তা উনি বললেন যে আমি তো ওনাকে চিনি, কিন্তু তুখোর ছাত্র নেতা ছিলেন, কিন্তু কি করবেন এইরকম যদি হয় যে লক্ষ্মী বাহিনী কিছু করবে না, পুলিশ কিছু করবে না, আর্মির কোনো অ্যাকশন নেই, উনি কী করবেন? এগুলো মানে এ ধরনের যা হয় আর কি কথাবার্তা। তো আমি কিছু বললাম না। বলে আমার খালি ভয় হয় তাকে না মেরে ফেলে, বলে এগুলো তো মার্ডার, লুনাটিক। এই পুরো ঘটনা। তারপরে তো আর তাকে এটা তো আমি বলতে পারবো না, এটা তো ওনাকে বোধহয় ওই দিকটা ওখানে যে ক্যাম্প লাগাছিল ওখানে নিয়ে গেছিল, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তারপরের দিন তাহলে আমি জানি না, কারণ আমি তো তখন বলতে পারবো না এটা। তবে আমি এইটুকু জানি যে আমি আর আমার ব্রিগেড কমান্ডার যে গিয়েছি, এটা আর্মি হেডকোয়ার্টার ডিড নট টেক ইট ভেরি লাইটলি, বুঝতে পারছেন? এবং আমার উপরে যেগুলো অবশ্যই আমি লিখিনি, একদিন ব্রিগেড কমান্ডার 2-3 দিন পরে গেলেন মিটিংয়ে, ফিরে এসে বললেন যে তোমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আমাকে বললেন। আমি স্যার আমাকে নিয়ে কি কথা হবে? বলছে না তুমি আর আমি মিলে নাকি আর কু করতে যাচ্ছি। আমি আকাশ থেকে বললাম স্যার এটা কি বলেন? আমি এমন একটা স্টাফ অফিসার যেগুলো ওই যে খাদ্য, ওই ডিসিপ্লিন, এগুলো নিয়ে বলছি জানি না, আমি নাকি এটা কু করতে যাচ্ছি, আর তোমরা কিছু আছো, তার মধ্যে তুমি হলো নাম্বার 1, আরও কিছু কিছু মিলে বললো বি কেয়ারফুল, দিস পিপল আর লুনাটিক। তাই বলে স্যার আমার কথাবার্তা তো আপনার সাথেই যা হয়, আপনি আমাকে বলেন আমি শুনি, এর বেশি তো আমি কিছু বলি না। বলছে না, আমাকে ক্যাটাগরিক্যালি বলছে আপনার ডিকিউকে বলেন আপনি আর দুজনে গেছেন তোফায়েল সাহেবের ওখানে, বি কেয়ারফুল। আর সাফার জমিলকে তো কিছু করতে পারবে না, সাফার জমিল তো ব্রিগেড কমান্ডার, প্লাস তার স্ট্যান্ডিং অন্যরকম ছিল। তো আমাকে বললো তুমি সাবধানে থাকো ভাই, তুমি ডোন্ট টক ইন পাবলিক। আমি বললাম স্যার আমি তো পাবলিকে কথাই বলি না, আমি যা বলি আপনার সাথে বলি। আপনি বললেন, আমিও তো বলি এই চেন অফ কমান্ড কে ঠিক করবে? বলে কেউ ঠিক করবে না, তাকে ধরে নিয়ে আসতে হবে। এরকম কথাবার্তা আমরা হয়তো ব্রিগেড মানে কেন কিছু করতে চায় নাই? মানে হ্যাঁ, তোফায়েল আহমেদের বাসায় গিয়েছিলেন, এটা ধারণা হয়েছে যে তোফায়েল আহমেদ কাছ থেকে আপনার একটা ইনস্ট্রাকশন নিয়ে একটা কিছু করতে চাইছেন। শোনেন ব্যাপারটা আমি আপনাকে আবার বলি,
আপনাকে একটু পার্সপেক্টিভে দেখতে হবে। এখন এগুলো কথা তো বললে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখনকার কমান্ড ম্যাচিওর কেউই ছিল না, আমিও ছিলাম না। ধর আমি তো রেগুলার একটা মেজর হয়েছিলাম, কিন্তু সেখানে লেফটেন্যান্ট কর্নেল যারা ছিল, ব্যাটালিয়ন কমান্ড যারা করছিল, আমার অনেক জুনিয়র 2 বছরের এন্ট্রি দিতে তারা লেফটেন্যান্ট কর্নেল ছিল। কিন্তু সেটা বড় কথা না, কথা হলো যে একটা কমান্ড এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট। আপনাকে আমি বললাম, তাহলে মিলিটারি একাডেমিতে জেনারেল প্রডিউস করতো, সেকেন্ড লেফটেন্যান্ট করতো না। ব্রিগেড কমান্ডার প্রডিউস করতো, সেকেন্ড লেফটেন্যান্ট করতো না। একজন সেকশন অফিসার সেক্রেটারি হয়ে গেলে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, একজন জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হঠাৎ করে 9 মাসের সেক্রেটারি যখন হয়ে যাবে, ক্যানট ফাংশন। ওইখানে কমান্ড স্ট্রাকচারে তো খুব ইম্যাচিওর ছিল সব। তারপরে বিশ্বাস অবিশ্বাসের কথা ছিল। একটা ইউনিট তো 46 ব্রিগেডের ছিল, 2 ফিল্ড। সে তো ব্রিগেড হেডকোয়ার্টারের মধ্যে বসা, এবং ওইখানে ট্রুপসের সাথে যে 46 ব্রিগেডের একটা ইয়ে ছিল, তো কমান্ডার তো ওইখানেই দুর্বল। আমার তো একটা ইউনিট এই ঘটনার মধ্যে জড়িত, রশিদের যেটা ছিল সেটার সাথে জড়িত। পরে একজন সিও দেওয়া এলো, কিন্তু উনিও বললেন যে আমি স্যার কী করবো, বুঝতে পারতেছি না, এ তো রেবেলিয়াস ট্রুপ, তো কথাও বলা যায় না, কি কথা বলবেন আপনি? তারা এমন একটা কাণ্ড করছে, কিভাবে কথা বলবেন? অনেক সমস্যা ছিল। এখন আমরা যত ইজিলি বলতে পারি, ওই সময় তারপর ধরুন ব্রিগেড কমান্ডার একটা অর্ডার দিল, কেউ মানলো না। ব্রিগেড কমান্ডার বললো চলো ওদেরকে ধরে নিয়ে আসি। তার তো একটা শুধু ব্রিগেড দিয়ে তো হবে না, ওখানে ট্যাঙ্ক আছে। এখন ট্যাঙ্কের জন্য যে যা দরকার তা তো আবার আর্মি হেডকোয়ার্টার থেকে নিতে হবে। তারপর আপনি একটা ব্রিগেড মনে করেন যে নিজের থেকে একটা উদ্যোগ নিয়ে একটা কিছু করছে, এটাও হয়তো একটা অন্যরকম হয়ে যেত, কারণ বঙ্গবন্ধু তো নেই। একটা রিপ্রাইজালের কথা বলছেন, কাউন্টার কু তো হয়েছিল, একটা কাউন্টার কু 3 নভেম্বরে, অনেক পরে একটা কাউন্টার কু তো হয়েছিল, কিন্তু সাস্টেন করেনি। কেন করেনি তো আপনারাও ভালো বলতে পারেন। বিকজ ওয়ান অফ দি পলিটিক্যাল পার্টি, ক্যাডার পার্টি, এই কাউন্টার কু তো উল্টা এফেক্ট হয়েছে। এতগুলো সাবাদ বলতে প্রাণে বেঁচে গেছে, বাকি তো মারা গেছে। খালেদ মোশাররফ মারা গেছে, হায়দার মারা গেছে। আমি জানি না সেই কাউন্টার কুটা কি অনেকে বলে আওয়ামী লীগকে করার জন্য, আমার মনে হয় না। ওটা ছিল এদের বিরুদ্ধে, এদেরকে ধরে আনার বিরুদ্ধে, এদেরকে কমান্ডেড বা এগুলোকে বের করে দেওয়ার পর। তারপরে খালেদ মোশাররফ বললেন যে এটা এখন ওদেরকে যদি আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে রক্তপাত হবে, দ্যাট উইল বি, ওইটা ডিস্টেবিলাইজ করবে এই সিচুয়েশন। এই জন্য ওই যে বাইরে যেতে দিচ্ছে, যে যা গিয়া পরে দেখবো। কিন্তু খালেদ মোশাররফ এটা তো সাস্টেন করে নাই। এর মধ্যে তো জাসদ ঢুকে গেল, গণবাহিনী। তো অনেক কমপ্লিকেশন ছিল। আমি তারপরে 7 নভেম্বর যখন হলো, তারপরে আমি চলে গেলাম রংপুরে, আমাকে রংপুরে পাঠিয়ে দিল। তারপরে তো অনেক ইনকোয়ারি, প্রতি যে ইনকোয়ারি আসে ওই আমাকে ধরে, তুমি কেন গিয়েছিলে, কি হয়েছিল, তোমরা কেন কু করতে গেলে? আমি বলছিলাম আমি তো ওই 3 নভেম্বরের কুতে আমি যখন জানছি তখন সকাল হয়ে গেছে। ওটা তো আরেক কাহিনী। আমাকে সবাই খুব ধমকাধমকি করো, তুমি কই ছিল? আমার টেলিফোন কাটটা, আমি কী করবো, আমি জানিই না কী হচ্ছে। ওই যখন 3 নভেম্বর এটা হলো, তো আমি বাইরে বসে গেলো সব। তা আমি আমার ইনকোয়ারিকে বললাম যে আমি তো এই দেখেছি, এই জেনেছি। ইয়াস, তা আমি এক পর্যায়ে বললাম, এটা তো ওপেন ছিল যে একটা কাউন্টার কু হচ্ছে, সবাই জানতো আর্মিতে যে খালেদ মোশাররফ অ্যান্ড সাফাত জমিল একত্র হয়ে মেকিং। এটা তো জিয়াউর রহমানও জানতো। জিয়াউর রহমান তো কতবার ব্রিগেড হেডকোয়ার্টার আসছে, সাফাত জমিলের সাথে কথা বলছে। তো আমার নামে তো ওয়ার্নিং দিয়েছে। আমি তো ফেড আপ হয়ে ইনকোয়ারিকে বললাম, এ তো দিস ওয়াজ ফ্যাক্ট, এভরিবডি নিউ। সবাই জানতো যে এটা কাউন্টার কু, ওরাও জানতো যে এটা কাউন্টার কু হবে। তারা প্ল্যান করে রাখছে কাউন্টার কু হলে কী করবে। আমার লাইফটা মিজারেবল। পরে আমি বললাম যে স্যার শোনেন, আমার পিছনে না পড়ে কাউন্টার কু হতো, যিনি ইনকোয়ারি ছিলেন লেট কর্নেল লতিফ, জেনারেল লতিফ।
আমি ওনাকে বললাম, স্যার আপনি জানতেন না? আপনিও জানতেন? বলে আমি তো কয়েকবার, আমি কিন্তু উনি আবার শাহবাজুল আত্মীয়, কয়েকবার বলেছি। এখন স্যার শোনেন, আমি হলাম একজন মেজর সাহেব, এখন ব্রিগেড কমান্ডার কার সাথে কী করতে, সিজিএস এর সাথে কী করতে, হাউ উড আই নো কী কথাবার্তা আছে। বলে আমি তো ব্যস্ত ছিলাম কাদের সিদ্দিকের বিরুদ্ধে। তো কাদের সিদ্দিকি চলে গেলেন, হি ওয়াজ ফাইটিং। আমি বোধহয় 6 মাস ইনকোয়ারি ফেস করছি। একবার ডিজিএফআই ইনকোয়ারি, একবার আর্মির ইনকোয়ারি, আবার ইনকোয়ারি। কেন, কি কারণে শাফাত জমিল, আর আমার বড় শাফাত জমিল তুমি তোফাইলের কাছে গেছিলাম? আমি বললাম, স্যার আমি তো জানি না কেন গেছি, কী কথা হয়েছে? আমি স্যার এই কথা হয়েছে, এইটুকুই। ব্রিগেড কমান্ডার কী বলছো তোমাকে? আমার স্যার কিছুই বলে নেই। আমি বলতে পারবো না বাকিটা, আমার সামনে যতটুকু কথা হয়েছে। তারপরে আমি যখন চলে আসছে, তো উনি কিছুক্ষণ ছিলেন না, বোধহয় 5-7 মিনিট ছিলেন শাহবাজ জমিল। আমি 5-7 মিনিট, আমি জানি না কি কথা হয়েছে, কোনো কথা হয়েছে। উনি বের হয়ে যেটা বললেন, বললো যে উনিও কিছু করতে পারলেন না। হ্যাঁ, এরকম তো চলতে পারে না। এরকম এইভাবে তো আর্মি টিকবে না, কমান্ড স্ট্রাকচার ঠিক না করা যায়। ও তখন আমি ওদের, স্যার এখন কী করবেন? ওই একদিনে হয়তো উনি আমার সাথে আসবেন। আমি বললাম, স্যার তখন জিয়াউর রহমান চিফ হয়ে গেছেন। বলে যে আমি বললাম, স্যার তো আপনারা চিফকে বলেন। হ্যাঁ বলে, তাকে বললে সে শুধু বলে যে ওয়েট, টাইম উইল টেল, ওয়েট। উনি তো এই কথা বলেন, ওনাকে দিয়ে হবে না, বলে আমাকেই কিছু করতে হবে, এরকম প্রায় বলতেন। ওইসব কথা কিন্তু আবার ঘুরে ফেরে আসতো। তো 3 নম্বরে যখন যেটা হইল খালেদ মোশাররফের, তো সেটা তো সবাই জানে কি হয়েছিল, কিন্তু ওইটা তো খালেদ মোশাররফ কুড নট কন্ট্রোল। উনি সবাইকে নিয়ে করতে পারেন না। আরেকটা রিউমার উঠলো যে এটা প্রো আওয়ামী লীগ কু হচ্ছে, খালেদ মোশাররফ ইন্ডিয়ান এজেন্ট, এই সমস্ত তখন ছড়ালো চারিদিকে। উনিও দুর্বল হয়ে গেলেন। ওনার মা আবার একটা প্রসেশন বের করলো, এগুলো আবার ফ্রন্ট পেজে আসলো। তো এগুলো নিয়ে উনি বুঝতে পারতেছিলেন যে জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে। তারপর উনিও দেরি করতেছিলেন যে কী করবেন এখন, হোয়াট টু ডু। 3 থেকে 7 পর্যন্ত নোবডি নিউ হোয়াট ওয়াজ হ্যাপনিং। এইসব কারণে উনি সাস্টেন করতে পারেন। এর মধ্যেই আপনার গণবাহিনী ঢুকলো, গণবাহিনী তাদের যে ভিতরে যে অর্গানাইজ করে যাচ্ছিল, যেটা কেউ জানতো না, এই সিপাহীরা উঠে আসলো গণবাহিনীর। তারপর যা হলো সে তো আপনারা জানেন, 7 নভেম্বরে যে ঘটনাগুলো ঘটলো। রক্ষী বাহিনীর সাথে কি আপনাদের সেনাবাহিনীর কোনো দূরত্ব ছিল নাকি? প্রচুর, কাইন্ড অফ কোল্ড ওয়ার। কেন এটা শোনেন, এটা একটা সাইকোলজিক্যাল। ধরেন আমরা আসার পরে রক্ষী বাহিনী দেখলাম, এখন প্রায় বলতো যুদ্ধ করলাম আমরা, রক্ষী বাহিনী আসলাম, রক্ষী বাহিনীর জন্য হচ্ছে, ক্যান্টনমেন্ট হচ্ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, আর্মি তো ডিসব্যান্ড হয়ে যাবে। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আর্মি ডিসব্যান্ড হয়ে যাবে, রক্ষী বাহিনী উইল টেক ওভার। একটা জিনিস মনে রাখবেন, আর্মি ইজ অ্যান অর্গানাইজেশন, এবং এটা একটা কর্পোরেট টাইপ অফ ফিলিংস এটা ভেতরে। হ্যাঁ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা শুধু বাংলাদেশে না, আর্মি এটা কর্পোরেট হিসাবে চলে। ইটস এ সেমি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। সব কিছু আছে, মানে গভর্নমেন্ট অর্গানে সবই আছে, সাপ্লাই আছে, পুলিশ আছে, সবই আছে। অ্যাবসলুটলি স্ট্রং কর্পোরেট, এবং এর চেইন অফ কমান্ড থাকার কারণে ইট ইজ এ ভেরি স্ট্রং ফোর্স। কাজে এই কথাগুলো যখন আপনার রিউমার আকারে স্প্রেড করে, তখন লট অফ পিপল বিলিভ, ভাই আর্মির ইউনিফর্ম নাই, জুতা নাই, এদিকে নাই, গভর্নমেন্ট এদিকে দেখছে না, খালি রক্ষী বাহিনী, নতুন গাড়ি, হ্যাঁ, নতুন গাড়ি, নতুন ওয়েপন, অল দি ফ্যাসিলিটি, টাকা পয়সা, বাজেট, এগুলো তো কেউ খতিয়ে দেখে নাই। তো আচ্ছা ঠিকই রক্ষী বাহিনীর বাজেট, এর মধ্যে আবার রক্ষী বাহিনীর সাথে আর্মি অফিসারের কয়েকটা ঘটনা ঘটেছে, সেইগুলো নিয়ে রক্ষী বাহিনীর সিনিয়র অফিসার অনেক কথা বলেছে, এগুলো নিয়ে আর্মির ভেতরে উত্তেজনা।
রক্ষী বাহিনী 2 সেকেন্ড লেফটেন্যান্ট কাকে পিটাইছে, সেগুলো নিয়ে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব চিঠি লিখলেন রক্ষী বাহিনী হেডকোয়ার্টার, ওরা সরওয়ার না শহীদকে জন্য বলছে দেখে নেবো তাকে বুঝিয়ে, এরকম চিঠি লেখা। তখন আর্মির ভিতরে একটা এই ধরনের রিউমার ছিল যে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আর্মি থাকবে না, রক্ষী বাহিনী উইল টেক ওভার। এটা সিনিয়র অফিসার বলেন, জুনিয়র অফিসার বলেন, সবার ভেতরে সিপাহীদের মধ্যে ভাই আমাদের ইউনিফর্ম নাই, ইউনিফর্ম ইন্ডিয়া থেকে আসে, এগুলো পরা যায় না, কোনটা ছোটো কোনটা বড়, তখন তো কিছুই ছিল না, গাড়ি নাই, রক্ষী বাহিনী চকচকে গাড়ি নিয়ে যাচ্ছে, হয় না একটা ফোর্সে রাইভেলরি হয়। এখন যেমন দেখেন পুলিশ আর র্যাবের মধ্যে একটা, হ্যাঁ, আর এই সেনা সামরিক বাহিনী তো কিন্তু আছে, আর্মি, এয়ারফোর্স, নেভি, তিনটার মধ্যে এক ধরনের রেশারেশি থাকে। আরে নেভি সাবমেরিন নিয়ে আসে, আমাদের কি হবে? এয়ারফোর্স বলে আরে আমাদের কি হবে? এটা একটা ওয়ার্ল্ড ওভার। আমি আমেরিকাতে কোর্স করতে গেলাম, ওইখানেও দেখি এই আর্মি, নেভি আর এয়ারফোর্সের মধ্যে একটা একটাকে দেখতেই পারে না, ইন দ্য সেন্স মারামারি করে না, ওই একটা একটাকে ছোটো করার চেষ্টা করে। এয়ারফোর্সের আবার দূর, আর্মি এগুলো, আমাদের এখানে আর্মির নাম দিয়েছে পঙ্গ, আর এই আর্মিগুলো এগুলো কোনো বুদ্ধিশুদ্ধি নেই। এয়ারফোর্সে আপনি জিজ্ঞেস করেন এয়ারফোর্সের অফিসারে, দূর এইগুলি আর্মির কীট পতঙ্গের মতো মাটিতে থাকে, কি থাকে না থাকে। নেভি, হ্যাঁ, নেভি ওরা বলে আমরা হলাম মানে রয়্যাল, নেভাল হেডকোয়ার্টার, আর্মি হেডকোয়ার্টার দেখেন, ওই নেভিওয়ালাদের সাথে কথা বলে, আরে ভাই আপনাদেরকে ট্রেঞ্চের মধ্যে থাকেন, কি থাকেন না থাকেন, আমরা তো সমুদ্রে যুদ্ধ করি। এই ধরনের রাইভালরি কিন্তু ওয়ার্ল্ড ওভার, এটা এক ধরনের না সার্ভিস রাইভালরি, ক্ষতিকর কোনো কিছু না, সার্ভিস রাইভালরি। নেভি বলে আমাকে এই ডিউটিটা দিয়ে দেখেন আমি কীরকম করতে পারি, এয়ারফোর্স বলে আমাদেরকে দিয়ে দেখেন আমরা কীরকম করতে পারি। ওটা আরেকটা কারণ আপনি দেখেন, তখন যে মন্ত্রিসভা ছিল কারোর এক্সপিরিয়েন্স ছিল? কেউ মিনিস্টার ছিলেন আগে, একমাত্র বঙ্গবন্ধু ছাড়া, তাও তো উনি প্রভিন্সিয়াল মিনিস্টার ছিলেন কিছুদিন। আর কেউ একজনের নাম বলেন যিনি প্রভিন্সিয়াল মিনিস্টার বা মিনিস্টার ছিলেন? কিন্তু তারাও তো নতুন। সেক্রেটারিরা যারা সেক্রেটারি হয়েছিল তখন বেশিরভাগই তো ডেপুটি সেক্রেটারি ছিল, সেখান থেকে তারা সেক্রেটারি হয়েছে। তো পুরা দেশের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্স করা ছিল না। ইভেন যদি বঙ্গবন্ধুর কথাই বলি, দেশ স্বাধীন করেছে, কিন্তু একটা স্বাধীন দেশ পরিচালনা করতে যে ডিফিকাল্টিগুলো, সেই ধরনের তো উনি এক্সপিরিয়েন্স গ্যাদার করছিলেন, তখন উনি সমস্যাগুলো ফেস করতেছেন কীভাবে ওনার ওই পার্সোনালিটির জন্য উনি বিদেশে তার যে পরিচিতি হয়েছিল সেটাই উনি ডেভেলপ করতেছেন। তো কাজেই সব জায়গায় আর্মি তো একটা ইম্যাচুরিটি ছিল, কমান্ড থেকে ছিল, জেনারেল থেকে ছিল, ব্রিগেডের একজন না দুইজন ছিল, ফুল কার্নেল ছিল, সবই ছিল, লেফটেন্যান্ট কার্নেল ছিল, সবই ছিল। বাট আজকের লেফটেন্যান্ট কার্নেল বা আজকের জেনারেল বা আজকের ব্রিগেডিয়ার তখনকার একটু চিন্তা করে দেখেন, আপনারা বোধহয় ছোটো ছিলেন অত। একটা একটা ঘটনা ঘটছে, একটা দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র হচ্ছে, একটা ছক আঁকা হচ্ছে, যেটি মার্কিন দলিলের বইয়ে পাওয়া যায় মিজানুর রহমান। তো আপনার কি ক্যান্টনমেন্টে থেকে ওইরকম কোনো কিছু? আমরা তো কনসার্ন ছিলাম না, আমরা ব্রিগেড কমান্ডারের পর্যায় থেকে যদি না আসে, আমরা তো দৈনন্দিন যা হয় আর কি, ব্রিগেড আমার আর্মি হেডকোয়ার্টারের সাথে কোনো যোগাযোগ নেই। চেন অফ কমান্ড যা বলে, আমার কমান্ডার হচ্ছে ব্রিগেড কমান্ডার যতটুকু বলেন ততটুকু আমি জানি, তার বাইরে। আর আমি বিশেষ করে বাইরে আমার সাথে কারোর কোনো যোগাযোগই ছিল না, আমি কাউকে চিনতাম না। ওই সেনাবাহিনীর মধ্যে যাদেরকে যতটুকু চিনতাম, তার বাইরে কাউকে আমি চিনতাম না। আমি এখনও শুধু ওই রিটায়ারমেন্টের পরে আপনাদেরকে চিনি। আমি ক্যান্টনমেন্টের বাইরে কোনো ক্লাব বা কারোর বাড়ি কোনো দিন যেতাম না। আমার গন্ডি ছিল আমার অফিস, আমার বাসা, ওইটুকুই। ইভেন আর্মি ক্লাবেও আমি যেতাম না। যতটুকু সময় পেতাম আমি বই আমার ছিল, বইপত্র পড়তাম, আর ওই ব্রিগেডের যেই কাজ আমার কাজ আমি ওই কাজে নিয়ে যেত, বাস। এটা আমার থ্রু আউট। ইভেন অ্যাজ এ ব্রিগেড কমান্ডার যখন আমি কোন জিওসি কী করছে খবর নেড়ে, নট এট অল। আমি আমার ডিভিশন হেডকোয়ার্টার, এইটুকু হচ্ছে আমার গন্ডি। আমি মানে আর্মি হেডকোয়ার্টারও আসতাম না, এত সিনিয়র হয়ে গেছিলাম, চিনতাম সবাইকে, তারপর যেতাম না।
একদম জেনারেল নুরুদ্দিন কমপ্লেন করে না, তুমি একবার হ্যালো বলো না। উনি চিটাগাঙ্গের জিওসি, আমি তখন ব্রিগেড কমান্ডার ময়মনসিং, ওনাকে তো অনেক আগের থেকে চিনি, তুমি একবার হ্যালো করো না আমাকে। আমি স্যার আমি তো আমার ডিপ কমান্ডার বাইরে কাউকে হ্যালো করি না কখনো। বাংলাদেশের সবাই সবাই পরিচিত, তখন তো আমার সিনিয়র হয়ে গেছে, সবাইকে চিনি। বলে এইরকম সোলজার নাকি তুমি? আমি স্যার এরকমই, আপনার সাথে যখন চাকরি করবো তখন আপনাকে হ্যালো বলবো, আই ডোন্ট ওয়ান্ট টু নো বিয়ন্ড দ্যাট। আমার স্বভাবটা এরকম ছিল। আমি এখনও দেখেন, আমি কিন্তু গায়ে পড়ে কারো কোনো কিছুর ভিতরে যেতে চাই না, এবং আমি আমার মতোই থাকি যতটুকু। তো তখন আপনার একে তো আমি জুনিয়র অফিসার, তারপরে আমি মাত্র 2 বছর হয়েছে পাকিস্তানের থেকে ফিরছি। আমি তো নিজেও জানি না যে ডায়নামিক্স কি, জাস্ট চাকরি করছি, যতদিন চাকরি করার করবো, তারপরে না হলে নেই, ওইটুকুই। চাকরির বাইরে আর কিছু করতে হবে তো কখনো, তখন আমি চিন্তা করতাম চাকরি না করলে কী করবো, কিছু করা তো নেই। একবার চাকরি করলে মানুষের মেন্টালিটি ওরকম হয়ে যায়, ভাই চাকরি ছাড়া তখন দেখেন না, তখন এত সিনিয়র অফিসাররা বাইরে বলা যায় আরেক এমন লোকের চাকরি করে কি করবে, মানে চাকরি তার একটা মাথা ঢুকে যায়। কয়জনে বিজনেস করতে বলেন, আর্মি অফিসার কয়জনের বাইরে গিয়ে, কয়েকজন মাত্র। ও সবাই কিন্তু ওই এর চাকরি করে, ও জেনারেল সাহেব গিয়ে অমুকের চাকরি করে, এক অমুক কোম্পানির চাকরি করে। প্রথমত হলো যে আমি যেহেতু বাংলাদেশ আর্মির শুরুর থেকে তো আমি ছিলাম না, কাজে আমি এত লোকের সাথে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি পাকিস্তানে চাকরি করি। আমি যেমন সাফাত জামিলকে কোনোদিন দেখিনি, খালেদ মোশাররফকে আমি চিনতাম, জিয়াউর রহমানকে চিনতাম, শফিউল্লাহকে চিনতাম, দুইটা কারণে। আমি তো ইনফ্যান্ট্রিরও না, আমি আর্টিলারির। তো পাকিস্তান আর্মি এত বড় ছিল। হ্যাঁ, জিয়াউর রহমান আমরা যখন মিলিটারি একাডেমিতে, উনি তখন প্লাটুন কমান্ডার হয়ে গেলেন, আমাদের না অন্য কোর্সে। তখন থেকে জানতাম যে বাঙালি ক্যাপ্টেন জিয়াউর রহমান প্লাটুন কমান্ডার আসছেন, পরিচয় হলো, আলাপ হলো। তখন আমি ক্যাডেট, আমরা ক্যাডেট, কোথায় ক্যাপ্টেন প্লাটুন কমান্ডারের সাথে আপনি আড্ডা মারতে পারেন না। এখানে ওখানে দেখা হলে যদি হ্যালো হাই করতো তখন কথা হতো। একবারই আমার মনে আছে যে এই ওনার একটা ঈদের সময় তো কি একটা মাঠে যারা ম্যারিড অবস্থা ছিল, বিশেষ করে প্লাটুন কমান্ডার, তারা ক্যাডেটদেরকে খাওয়াতো মাঠে। তো ওই রকম ওনার সাথে, ওনার মিসেসের সাথে ওইখানে আলাপ হলো। খালেদ মোশাররফ আমাদের ওয়েপন ট্রেনিং অফিসার ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। তো কাজেই ওনাদের সাথে পরিচয় আমাদের তখন ক্যাডেট অবস্থা থেকে। আর শফিউল্লাহ সাহেবকে আমি পেয়েছিলাম তখন আমি ক্যাপ্টেন হিসাবে ইনফ্যান্ট্রি স্কুলে কোর্স করি, তখন উনি ইন্সট্রাক্টর ছিলেন অন্য আরেক ইসে, ওনার সাথে পরিচয়। বাকিদের আমি যে এই ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কাউকে চিনতাম না। সাবাজ ওই জামিল সাহেবের কথা বললাম, আমি তখন ব্যাচেলর, ওনার সাথে পরিচয় হয়েছে, লাহোরে একসাথে চাকরি করছি, মানে একই স্টেশনে ছিলাম বলে। তো কাজে আমি কিন্তু এনাদের কাউকে চিনতাম না, এই স্যার সাহেব বলেন, এই বলেন, কারোর পুরো পরিচিত ছিল না। শফিউল্লাহ তো এখনো বেঁচে আছেন, উনি ক্লেম করেন, মানে আমার গত প্রোগ্রামে উনি এই বিষয়টা ক্লেম করেছেন, উনি সাফাত জামিলের সাথে কথা বলেছেন এবং তাকে একটা কিছু করার কথাও বলেছিলেন, কিন্তু সাফাত জামিল তো এখন নাই, মারা গেছেন। কিন্তু ওনার বইতে এটার চিফ তাকে কোনো অর্ডার করেন না। আমি শফিউল্লাহ সাহেব কি যদি বলে থাকেন আমি জানি না, তো আমি যেটা মনে করি, যেহেতু আমি স্টাফ অফিসার ছিলাম, আমার সাথে আরেকজন স্টাফ অফিসার ছিল, এইরকম কোনো যদি অর্ডার আসে তাহলে সাধারণত স্টাফ অফিসারদের জানার কথা। আর্মি চিফ যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে মৌখিক অর্ডারের পরে একটা লিখিত অর্ডার হয়, একটা লিখিত অর্ডার মানে শর্ট ফলোড বাই এ সিগন্যাল। কেন? দ্যাট ইজ রেকর্ডেড এবং দ্যাট ইজ লিগ্যাল। আমি মুখে আপনাকে যত কিছুই বলি, আপনি অ্যাকশন নিতে পারেন, কিন্তু ফলোড বাই এ বলা হয় ফলোড বাই এ সিগন্যাল, এক্ষুনি তোমাকে মেসেজটা পাঠাচ্ছে। ওই ধরনের সিগন্যাল আসলে ব্রিগেড হেডকোয়ার্টার জানার কথা, মানে ব্রিগেড হেডকোয়ার্টার বলতে স্টাফ অফিসারদের জানার কথা, কারণ ওটা তো ওই চ্যানেলে আসবে। এখন উনি যদি টেলিফোনে কিছু বলে থাকেন, কবে বলেছেন আই রিয়েলি ডোন্ট নো। শফিউল্লাহ সাহেব আমি জানি, উনি আমার সাথে কথা হয়েছিল। আমি বললাম স্যার আপনি যেটা লিখলেন, তখন সাফাত জামিল জীবিত ছিলেন, যে আমাকে দুটো কথা বললেন, সাখাওয়াত তুমি বলছো যে বঙ্গবন্ধু আমাকে ফোন করেছে, ইনফ্যাক্ট দ্যাট ইজ নট ট্রু, আমি বঙ্গবন্ধুকে ফোন করেছি। আমি কিছু বললাম না, উনি বঙ্গবন্ধু বলে, আমি পাচ্ছিলাম না ওনাকে অনেকক্ষণ।
আমি বললাম স্যার এটা তো আপনি আপনার বইতে লিখবেন, আমি তো যতটুকু জানি আমি লিখেছি। বঙ্গবন্ধু আপনাকে ফোন করেছিলেন, আপনি বলছেন দেখি কি করা যায়। হ্যাঁ, তো এটা তো তখনই ওই দিনই শুনলাম যে আপনি বললেন দেখি কী করা যায়, এবং আপনি বুঝতে পারেন হোয়াট ইজ হ্যাপনিং। আপনি আর উনি তো তোমরা বইতে লিখছে, বলছে আপনি পিছন দিক দিয়ে বেরোয় আসেন, আমি পাঠাচ্ছি, এ ধরনের কথাবার্তা উনি ওনার বইতে লিখেছেন। কাজে আমি এগুলো ডিসপিউট করতে পারবো না। তবে আমি যেটা মনে করি, উনি যদি অর্ডারটা দিয়ে থাকেন, এই সাফাত জামিলকে বলে থাকেন, তাহলে 1-to-1 কথা বলেছেন। যদি বলে থাকেন 1-to-1 কথা বললো, সাফাত জামিল এমন একটা লোক ছিলেন, আল্লাহ বৈষ্ণব করুক, উনি ওনার স্টাফ অফিসারকে না বলে থাকতেন না যে আমাকে এটা বলেছে, আমি তো কিছু করতে পারবো না এখন, এরকমও হয়তো বলতেন যে হোয়াট শুড উই ডু। এরকম ওনার মুখ দিয়ে এই কথা শুনিনি, বরং উনি আরও গজরাইতেছিলেন যে একজন সিনিয়র অফিসারের কোনো গার্ডস নাই, এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। এখন তো উনি নেই, এখন আমি তো অনেক কিছু বলতে পারবো না। কিন্তু আমি যখন বইটা লিখি তখন আমি কিন্তু বইটা ওনাকে দেখিয়েছিলাম যে স্যার দেখেন, উনি বলছেন না ঠিক আছে, আমিও লিখছি, আমিও লিখবো কিছু। উনিও যা লিখছেন আমি পড়লাম, উনি ওটার মধ্যে লেখেন নাই। এখন শফিউল্লাহ সাহেব যদি বলে থাকেন, তাহলে দুটো জিনিস আমি এটা বিশ্লেষণ করতে পারি। উনি যদি বলে থাকেন, ধরে নিলাম উনি বলেছেন, তাহলে 1-to-1 কথা বলেছেন। আর্মিতে 1-to-1-এ অর্ডার হয় না, আর্মির একটা প্রসেস আছে অর্ডারের। আপনি যদি ব্রিগেড কমান্ডারকে বলেন টেক অ্যাকশন, সেই অ্যাকশনটা যে টেক অ্যাকশন, এই অ্যাকশনটার ফলো আপ মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট অথবা জিএস ব্রাঞ্চ থেকে একটা ছোট্ট আসে, 46 ব্রিগেড টু টেক অ্যাকশন দিস। আর বললেই তো আপনি ঝাঁপায় পড়বেন না, তখন আপনার লজিস্টিক্যাল প্ল্যান হবে, আপনার ট্যাকটিক্যাল প্ল্যান হবে, আপনি কী করবেন কী না করবেন। তো সেই রকম কোনো ভাব তো শুনিনি। ইভেন 18 তারিখে যে বললাম যে আমি ড্রাইভ করছিলাম, উনি বসেছিলেন, তো তখন তো বলতে পারতেন যে চিফ আমাকে বলেছে, আমি তো কিছু করতে পারতাম না। এটা কি পসিবল? স্বয়ং সেনাপ্রধান চলে যাওয়া, মানে এমন কি পসিবল? সুন্দর সে চলে গেল, আসলে মানে কি হচ্ছে মানে দেখার জন্য না। আমি বলি, তারপরে আমি শফিউল্লাহ সাহেবকে, আমার সাথে এমনি কথা, আমি বললাম স্যার আপনি তো অর্ডার দিলেন ব্রিগেড কমান্ডারকে, ব্রিগেড কমান্ডার যদি না শুনে থাকে, আপনি তো ব্রিগেড কমান্ডারকে তার পোস্ট থেকে সরাইলেন না। তো অ্যাজ এ আর্মি চিফ আপনার আন্ডার কমান্ড কোনো অর্ডার না মানে, তাহলে ইউ ক্যান অলওয়েজ রিমুভ হিম উইদিন দি পাওয়ার ইমিডিয়েটলি। সরি, ইউ আর, তোমার কমান্ড থেকে সরাই দিলাম, নেক্সট সিনিয়র যে আছে ইউ শুড টেক ওভার, নিউ পোস্টিং হবে। তো আমি বললাম স্যার আপনি তো ওইটাও করলেন না, এটা ইনফর্মাল কথাবার্তা। তো উনি বলেন হ্যাঁ এটা করা উচিত ছিল, বা তখন এই জন্য করি না, বা সিচুয়েশন কী ছিল, এটা ওনার ব্যাপার। কিন্তু আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আই রিয়েলি ডোন্ট নো। আমি পরে ওনার লেখালেখিতে দেখেছি এটা। সেকেন্ড কে ছিলেন সাফাত জামিলের পরে সিনিয়র মোস্ট ছিলেন লেট এজএম আমিনুল হক, মানে ব্যাটালিয়ন কমান্ডারদের ভেতরে। হয় উনি টেক ওভার করতেন অথবা অন্য কেউ আসতে এখানে। তো সেটা এখন চিফ অফ আর্মি স্টাফের এটা আছে যে ব্রিগেড কমান্ডার অর্ডার দিলাম, উনি শুনলেন না, এরকম তো যুদ্ধও হতে পারে। হোয়াট ডু ইউ ডু? ইউ রিমুভ হিম ইমিডিয়েট করা যায় কিনা? অ্যাবসলিউটলি। জাস্ট ওয়ান পোস্টিং, ব্রিগেড কমান্ডার ইজ চেঞ্জড, সো অ্যান্ড সো টেকস ওভার। তো হতেই পারে, এ তো চেন অফ কমান্ডের মধ্যে পড়ে। এখন ওটা তো আমি বলতে পারবো না, এটা তো উনি এক্সপ্লেন করতে পারেন। এখন সাফাত জামিল সাহেবও নেই, উনি মারা গেছেন, ওনাকে নিয়ে তো আমি এত বেশি কথাও বলতে পারবো না যে উনি ইয়েস নো। ফ্যাক্ট ইজ আই ডোন্ট নো, এবং আমি কোনো আলামত পাই। বিষয়টাকে তাহলে সরলীকরণ করলে এইভাবে করা যায় যে মুসলিমীয় কিছু জুনিয়র অফিসারের কাছে পুরো সেনাবাহিনী একদম ব্যর্থ হয়েছে, জিম্মি ছিল যদি বলি। কারণ ছিল যে দুটো ইউনিট, একটা ছিল ট্যাঙ্ক, এবং ট্যাঙ্কের বিরুদ্ধে তখন ইনফ্যান্ট্রি যে কিছু করবে ওরকমও, কিন্তু ওরকম হাতিয়ার টাতিয়ার এগুলো কোনো কিছু ছিল না। রকেট লঞ্চার টাঞ্চার ছিল, কিন্তু ওই ট্যাঙ্কগুলো কতখানি কার্যকর যারা ছিল তারা তো জানে, লং ডিস্টেন্স। তারপরে স্ট্রিট ফাইট, সেটার জন্য প্রস্তুত ছিল কিনা। তারপরে আপনি পলিটিক্যাল কমান্ড স্ট্রাকচার তো নাই, কারা করবে? মুশতাক প্রেসিডেন্ট। তো বাকি তো আর কোনো শোনেন হয় কি, মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে?
মুক্তিযুদ্ধে যদি মানে পলিটিক্যাল স্ট্রাকচার না করতো তাহলে কি আপনি মনে করেন এই সেনাবাহিনী এরা যেত? তখন আর্মি একটা অর্গানাইজড ছিল, এরকম। তো আর্মি কুড টেক এ স্ট্যান্ড জিয়াউর রহমান মারা যাওয়ার পরে, ফর রাইট অর রং সেটা আমি ডিসপিউটে যাচ্ছে না, কিন্তু তারা একটা স্ট্যান্ড নিয়েছিল, জনগণের সাথে একটা সম্পর্ক গড়ে তুলছিল, বারবার একটা ব্রিফিং দেওয়া হচ্ছিল যে এখন এই হচ্ছে, এখন এই হচ্ছে, এখন এই হচ্ছে। একটা সিভিলিয়ান গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট তো জিয়াউর রহমান মারা গেছেন কিন্তু বিএনপি গভর্নমেন্ট তো উৎখাত হয়নি। ওখানে প্রেসিডেন্ট, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হাসপাতালে ছিলেন, তাকে নিয়ে গিয়ে বঙ্গভবনে বসানো হলো। সো একটা পলিটিক্যাল ইয়ে ছিল, কোলাপস করেনি। যে জিয়াউর রহমান মারা গেছে সব কোলাপস করে গেছে, তা তো হয় নাই। আর্মিও ঠিক সেভাবে প্লে করছে যে একটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের সাপোর্টেই যা করার সেই সাপোর্টই করতে হবে। করছিল আর্মি ঠিকই, কিন্তু পলিটিক্যাল সাপোর্ট নিচ্ছিল, ভাইস প্রেসিডেন্টের কনসার্নটা নিচ্ছিল। আর্মি চিফ তো ভাইস প্রেসিডেন্টের কাছে গেল যে এই অ্যাকশনগুলো আমি নিচ্ছি, আপনি কি বলেন ছাত্র সভায়? এগুলো তো ফ্যাক্ট। সিএমএতে গেছিলেন, বললেন স্যার এখন এই অ্যাকশন ছাড়া কোনো উপায় নেই। উনি বললেন ঠিক আছে। উনি নিজেও তো টেলিভিশন, তারপরে ছাত্র সভায় তো টেলিভিশনে বললেন যে এতটা পর্যন্ত সময় দেওয়া হলো, আর্মিকে আমি বলেছি টেক অ্যাকশন। এখন তখন তো এটা ছিল না। তো তারপরে কি হলো? বিচ্ছিন্নভাবে 3 নভেম্বরে হলো বিচ্ছিন্নভাবে। খালেদ মোশাররফের সাথে কারা ছিল? সবাই তো ছিল না, কিন্তু সবাইকে নিতে পারলেন না। তার মধ্যে যে গণবাহিনী ঢুকলো, তো খালেদ মোশাররফ বুঝতে পারেন না যে কি হচ্ছে। তার মানে 7 নভেম্বর যেটা হয়েছে ওটা তাৎক্ষণিক তো হয় নাই, এটারও একটা বিরাট প্রিপারেশন ছিল। এখন তো মহিউদ্দিন সাহেব বই পড়লে বোঝা যায় এটা বিরাট প্রিপারেশন ছিল। যে তারা, আমার মনে হয়, আমি আমার বইতে 15 অগাস্টে যদি এই ঘটনা না ঘটতো, ঘটা উচিত ছিল না, তাহলে একটা কিছু ঘটতো, এরা করতো, এটা প্রকাশ্যে বলতো। এখন তো অনেক নেতারা এদিকে আসেন, ডুগডুগি বাজাবো, এটা করব, ওটা করব, বলে নাই। তো এখন এইগুলো তো খুব কমপ্লেক্স ইস্যু। সেনাবাহিনীর যে অংশটা, মানে জুনিয়র অফিসারদের যারা এই কাজটা করলো আর কি, মানে তাদের আসলে কি, কারণ তারা তো আমার পরবর্তী দেখিনি যে তারা হচ্ছে গিয়ে যে ক্ষমতায় বসছে কিংবা তারা সেনাপ্রধান হয়ে গেছে কিছু একটা, তারা কাজটা করলো, তারপর তাদেরকে বিদেশে করানো। কিন্তু না, শোনেন ওই সময়টাতে তাদের উদ্দেশ্য কি ছিল জানি না, তবে তারা ভাবছিল যে আরও কিছুদিন সময় গেলে তারা তাদের লাইনে নিয়ে আসতে পারবে সবাইকে। এই যে বললাম, হয়তো সাফাত জমিল ইমিডিয়েটলি করেনি, কিন্তু ওদের সবচেয়ে বেশি ভয় ছিল 46 ব্রিগেড কমান্ডার। প্রায় 2-1 করে আসে, একটু ঘুরে ঘুরে যেত, স্যার কেমন আছেন, কি আছে, এবং চট করে তো করতে পারতো না, কারণ এনাদেরও তো একটা ট্রুপসের সাথে একটা স্ট্যান্ডিং ছিল, তাই না? মুক্তিযুদ্ধ করেছে এই ট্রুপসের সাথে, এই ব্যাটালিয়নের সাথে। তো ওরাও ভাবছিল যে আস্তে আস্তে ওরা মেজর, মাত্র নিজেরা লেফটেন্যান্ট কর্নেল হয়েছে, তারপরে তো ফুল কর্নেল হয়েছে 2-1 জন। তারা ভাবছে যে আরেকটু সময় গেলে দেন দে উইল শেপ আপ। চট করে তো এটা করতে পারতো না, তারাও জানে যে তাদের সাপোর্টে সবাই নাই। কাজে ওই পলিটিক্যাল ইয়েটা নিয়েছিল, যে মানে রাজনীতির ঢাল নিয়েছিল খন্দকার মোশতাক প্রেসিডেন্ট, সবাই। আসলে তো খন্দকার মোশতাক প্রেসিডেন্ট ঠিকই ছিল, 2 জন ওখানে বসেই থাকতো ওনার সামনে। তো মানে এইগুলো এখন বিশ্লেষণ। এদের কি কোনো ব্যক্তিগত বলে মনে হয়? কারণ এই যে নামগুলো আসতেছে না, খুব সামান্য। আমার প্রশ্নটা হচ্ছে কি, যে এরা কেন এর মধ্যে থেকেই কাজটা, তাদের সিনিয়র অফিসাররা তাদের সাথে ভাবে করেনি, বা এদের আসলে মাঝখানে এই গ্রুপটা কেন? মানে বারবার প্রশ্ন আসে যে এই ফারুক, রশিদ, ডালিম, মানে এদের সাথে কি বঙ্গবন্ধু সরাসরি কোনো আক্রোশ ছিল কিনা? এরা এরকম কেন? ডালিমে তো চাকরি গেল, ওটা হয়তো তার একটা আক্রোশ থাকতে পারে, কিন্তু ডালিমের ফ্যামিলির সাথে বঙ্গবন্ধুর ফ্যামিলিতে খুব ভালো সম্পর্ক ছিল, সেটা তো আমি অনেক আগের থেকে আমি জানি। আমাকে ও বলছে, পাকিস্তান যখন সে সেকেন্ড লেফটেন্যান্ট ছিল তখন থেকে বলছে। ও তো পাকিস্তান থেকে পালায় আসলো, তখন কেন মানে এই প্রশ্নটা আমি কোনো ব্যাখ্যা করতে চাই না, এটার আমার ব্যাখ্যা করাটা ঠিক হবে না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করাটা ঠিক হবে না। এগুলো ওই যে বললাম
না আরেকটা এটা আসে ওই মহিউদ্দিন সাহেব একটা যুক্তি দিয়ে বলছিলেন যে ডালিমের ওয়াইফের সাথে একটা ওটা তো হলো আপনার বঙ্গবন্ধুর সাথে তো কোনো কিছু হয়নি, ওই যে আপনার ইসের সাথে এবং ওটা তো কিন্তু বঙ্গবন্ধু ওকে ডেকে, যতটুকু আমি শুনেছি যে পরে নাকি ডালিমকে এবং তার ওয়াইফকে ডেকে উনি খাওয়াইছেন বাসায় বাড়িতে, খাওয়াই বলছেন যে এরা সব এগুলো মানে উনি যেভাবে বলেন আর কি, এগুলো একটা শব্দটা ব্যবহার করবো, তুই চিন্তা করিস না, আমি দেখবো এটা, এগুলো শুনছি আমি, শোনা কথা। যেই এইটা প্রশ্নটা আসে, যদি ক্ষোভটা এইরকমই থাকে যে বিচারটা সঠিক হয় নাই আর যে ঘটনাটা ঘটিয়েছে তার উপরে কোনো কিন্তু কোনো কিছুই হলো না, হলো হচ্ছে যে বিচার করে মীমাংসা করতে চাইলো তার উপরে। এটা শোনেন, এটা হয় কি, আমি যদি বলে ডিসগ্রান্টাল বলে একটা শব্দ, ডিসগ্রান্টাল মানে এরা কোনো চাকরি গেছে 3জন 4জনের, মুক্তিযুদ্ধ করেছে, চাকরি গেছে, তাদের কোনো রিহ্যাবিলিটেশন নাই, কিছু নাই, একটা ভিতরে ক্ষোভ থাকে, স্বাভাবিক একটা ক্ষোভ থাকে। আর তখন তো কিছু বলতে তো বঙ্গবন্ধু, সবই তো বঙ্গবন্ধু, এমনি বা বঙ্গবন্ধু চলছে, তখন তো এরকম অর্গানাইজ হয়নি, তো একটা ক্ষোভ থাকে ভিতরে। আর্মি চিফ কিছু বললো না, এই কিছু বললো না, কেউ কিছু বললো না, চাকরি গেল। তারপর একটা খুব প্রাইড থাকে যে আমি মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি, এরকম একটা ঘটনা ঘটেছে। এটা ক্ষোভ একটা থাকতে পারে, কিন্তু এই ক্ষোভকে কেউ কাজে লাগিয়েছে। আপনি যখন যারা করে এগুলো বা যারা এগুলোকে অর্গানাইজ করে, তারা তো সাধারণ মানে যারা কুল লোকজনকে নিয়ে তো করবে না, কেউ সংক্ষুব্ধ কিনা এসব লোকজনকে নিয়ে তো করে, এখনও তো তাই। বিশ্বে আপনি খুঁজে দেখেন আইএস কি করতেছে, কেন করতেছে, সিরিয়াতে এত লোক কেন যাচ্ছে, কেন কি করছে, তারা এগ্রিভড যে আমাদের এখানে মানুষ মেরে ফেলতেছে, মারতেছে, এই করতেছে, তো নিশ্চয়ই এদেরকে ইউজ করেছে। এদের পেছনে তাহলে বিরাট একটা শক্তি ছিল, সেটা আন্তর্জাতিক হতে পারে অথবা দেশীয় হতে পারে, যেটাই ডেফিনেটলি আমার মনে হয় যে না হলে এরকম একটা ভেঞ্চার তারা করতে পারে না। মনে করেন এই ভেঞ্চারটা ফেল হইলো, তখন আমি একটাকে জিজ্ঞেস করছিলাম, বলে তাহলে আপনারা সব মারা করতেন, সবাই পুরো কিউএনএ ফায়ারিং স্কোয়াডে নিয়ে যেত, ইরেসপেক্টিভ অফ ফ্যাক্ট কে ছিল না ছিল, এরকম ডেসপারেশন। আমরা তো মরবই, বাকিগুলোও মরে যাবে, একটাও থাকবে না। এইরকম লোকজন, ওই যে সাবাজন বলে লুনাটিক, পাগল, মার্ডারার, এবং কিছু কিছু যারা ছিল এর মধ্যে, যেটা আমি শুনেছি পরে, এরা মুক্তিযুদ্ধ কিন্তু কারো কন্ট্রোলের মধ্যে ছিল না, বলতো ডাইনে যাও বামে যেত, এত সবই তো। আপনি রশিদ বলেন, রশিদ অবশ্য পরে আসছে, ফারুক পরে আসছে, ডালিম তো একেবারে ইনজিওর্ড, তারপর নূর, আরও বজলুর রহমান, এগুলো সবই তো ফ্রিডম ফাইটার্স। আমি ঠিক জানি না কে কোন ফোর্সে ছিল, এগুলো যারা গবেষণা করবে এখন বের করতে হবে। পাগলাটে টাইপের মানে বলে লুনাটিক, এরকম আরও ছিল যারা বাইরে হয়ে গেছে পরে, মানে এরকম, মানে এদের সাথে কানেক্টেড, এরকম লুনাটিক, পাগলা মানে ডিসিপ্লিনের মধ্যে নাই। এখনও তো আপনি দেখবেন যে বাইরে অনেকে আছে না, রিটায়ার্ড করছে, দেখি কথাবার্তা আর্মি তো মনে হয় আপনার কাছে। একটা কথা বলছিলেন যেটার সাথে ওই যে আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটাই পাই যে 70-এর থেকে পরবর্তীতে যে জাতীয়তাবাদী নেতাদের দেখা গেছে এরকম অ্যাসিস্টেন্ট হয়েছে আর কি। তো দর্শকদের জন্য যদি মানে এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন। না, আমি বঙ্গবন্ধুর কথা বলি না, বঙ্গবন্ধু, হ্যাঁ আপনাদের আমি প্রশ্নটা যে এরকম যে জাতীয়তাবাদী নেতারা যারা একটা অর্জন করলেন, তারপর কেন তাদেরকে টার্গেট করা হলো? এটা শুনেন, এটা আমি এখন বিশ্লেষণ করতে পারি, তখন তো আর আমার এত মাথা ঢোকে নেই। আপনি যদি পড়েন, আপনি লুমুম্বা থেকে শুরু করে প্যাট্রিক লুমুম্বারে কঙ্গোতে কখন মারলো, উনি এয়ারক্রাফট থেকে নামছেন ইন ফ্রন্ট অফ ইউনাইটেড নেশনস ট্রুপস, হি ওয়াজ কিল্ড কাটাঙ্গাতে যখন, আমি জানি না আপনারা পড়েছেন কিনা, এটা জানেন কিনা, প্যাট্রিক লুমুম্বা ওয়াজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লিডার, হ্যাঁ, জাতীয়তাবাদী নেতা, মানে কঙ্গো
স্বাধীনতার জন্য হি ওয়াজ ফাইটিং, এবং উনি ছিলেন কাটাঙ্গার প্রদেশের। তার সাথে একটা হলো যে না ঠিক আছে তুমি ফিরে আসো, বেলজিয়াম কঙ্গো স্বাধীন হবে। উনি এয়ারক্রাফট থেকে নামছেন, ওনাকে ওখানে মেরে ফেলা হলো ইন ফ্রন্ট অফ ইউনাইটেড নেশন ট্রুপস, হি ওয়াজ কিল্ড। এবং এটা নিয়ে তো কঙ্গোতে দারুণ, কঙ্গো তো এখনও আনস্টেবল, এখনও আমাদের ফোর্স এখানে। প্যাট্রিক লুমুম্বা ইজ ওয়ান অফ দি বিগেস্ট হিরো ইন আফ্রিকা, সাব সাহারান আফ্রিকাতে। হ্যাঁ, এবং তার তার বিরাট ভাস্ট এখনো লাগানো আছে। আপনি পেরনের কথা শুনেছেন? পেরন, আপনি এই চি গুয়েভারা ওয়াজ কিল্ড বাই দ্য রিঅ্যাকশনারিজ। তো এইরকম অ্যালেন্দে, হ্যাঁ হ্যাঁ, চিলির অ্যালেন্দে। তো আপনি যদি এইরকম দেখেন, গান্ধীকে তো রিঅ্যাকশনারি মারছে, সেও তো ন্যাশনালিস্ট লিডার ছিল। পরবর্তী লিয়াকত আলী পাকিস্তানের। তো এই ধরনের আমি প্যাট্রিক লুমুম্বার এটাই বেশি টানছি, কারণ সেও এরকম স্বাধীনতা যুদ্ধের নেতা, তাকে এরকম মারা হয়েছে। এরকম কিন্তু অনেক আপনার অ্যাসাসিনেশন এরকম হয়েছে। যেটা আমি বললাম যে উনিও সেই মাপের নেতা ছিলেন। রিঅ্যাকশনারিরা হতেই পারে, যেগুলো এখন মহিউদ্দিন সাহেবের বই পড়ে আমি দেখছি যে এরকম। কিন্তু যেটা আমি বললাম যে এরকম ফ্যামিলি ব্রুটালি কিলিং এটা বাঙালিরা করতে পারে, এটা একটা অকল্পনীয় বিষয়। মানে বাঙালিরা করতে পারে। হ্যাঁ, উনি ভাবছেন যে হয়তো কেউ সংকুচিত থাকতে পারে, আচ্ছা তাকে ডাক। ওনার তো একটা বিশাল ওনার, আমি তো আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, সেটা এখানে অত বড় লম্বা কাহিনী বললাম। আমার মিসেসের ভর্তি হচ্ছিল না, মানে ভর্তি হল পাকিস্তান থেকে আসার পরে, বরিশালে ছিল মেডিকেল কলেজে। তো তখন প্রধানমন্ত্রী, বা উনি তখন প্রধানমন্ত্রীই ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট তো বেশি দিন থাকেন নাই। তো আমাকে বললো যে প্রধানমন্ত্রীর ইয়ে ছাড়া হবে না, কিছুতেই কিছু করতে পারলাম না। তখন আমি এই কর্নেল জামিলের কাছে গিয়েছিলাম যে স্যার আমি একটা অ্যাপ্লিকেশন আনছি, আপনি তো ওনার অত্যন্ত ক্লোজ অফিসার, স্যার আমার এই কাজটা করে দেন। আমার ব্রিগেড কমান্ডারও বলছে তুমি ভাই এক কাজ করো, তোমার সরাসরি ওনার সাথে দেখা হবে। আমি বলি স্যার আমি কীভাবে, ছোটোখাটো কিছু মেজর, আমি বঙ্গবন্ধুর মতো লোকের সরাসরি আমি কীভাবে যাই? বলে তুমি কর্নেল জামিলের সাথে কথা বললাম, তখন চিফ সিকিউরিটি অফিসার। বলছে বললাম ওনার সাথে আমার অনেক, তো উনি আমার মিসেস করছেন, বলছে তাই নাকি স্যার, আচ্ছা তুমি আসো দেখি কী করা যায়, তো তুমি এটা অ্যাপ্লিকেশন লেখো। বললাম স্যার এটা নাকি প্রাইম মিনিস্টার ছাড়া আর ট্রান্সফার হয় না, আর তো থার্ড ইয়ারে। আমি 2-3 দিন গেলাম ওনাকে, তো বললো যে আমি তো কথাটা উঠাইতেই পারতেছি না। তো বলে তুমি এক কাজ করো, একদিন আমি তোমাকে ডাকবো, তুমি এসে বসে থাকো, উনি যখন অফিস থেকে বেরোবে তার সামনে চলে যাবে। আমি বলছি এইটা কোন প্রপোজাল? উনি তো আমাকে চেনেনও না। হ্যাঁ, উনি কোথায় প্রাইম মিনিস্টার একজন, আমি তার সামনে গিয়ে বলে যাবো? এটা কোন কথা বলেন? বলে তুমি ওনাকে চিনো না, তো তুমি আসো। আমি তো ওনাকে চিনি না, তো পরিচয় থাকলেও তো একটা কথা ছিল। বলে না তুমি আসো, আমি বলবো তোমাকে কী করতে হবে। তো আমি গেলাম, এই সকালবেলায় গল্পটা করতেছিলাম, এটা বলে আমার বইতে লিখছি কিনা আমি ঠিক মনে নেই। তো উনি আমাকে বললেন যে প্রায় 2টো বাজে, 2:30 বাজে। তো ওনার অফিসটা ছিল উল্টা দিকে, কর্নেল জামিলে, আর দরজা খোলা রাখতেন যে কখন বের হয়। তো বললো যে বেরোলেই আমি যাব, আমাকে তো ডাকবেই, আমি যাব, আমার পিছনে তুমি চলে আসবো। তো আমার ঘাম বাইরে হতেছে, কি বলে কি কর্নেল সাহেব? হ্যাঁ, আমি বললাম স্যার আমার তো ব্রিগেড কমান্ডারকে বলেই আমি আসছি। বলতে তো ঠিক আছে, কোনো তুমি। আমি এখন বুঝতেছিলাম, আমি ভাবছিলাম যে বোধহয় উনি আমার হবে না কোনো কিছু। এখন আমাকে এই হাইকোর্ট দেখাচ্ছে, তুমি যে বলবো। তো দেখলাম যে কিছুক্ষণ পরে বঙ্গবন্ধু বেরোলেন, পিছনে বেশ অনেকজন লোকজন। তখন আমি কাউকে চিনি না, তো পিএস ছিল বা কেউ। তো আমাকে বললো তুমি আসো, বিষয়গুলো আসো। ওনার সাথে সাথে পিছনে গেলাম আর কি, ইউনিফর্ম পরা। তো বঙ্গবন্ধু কিছু ডাকলো জামিল,
আমি দিলাম এক সেলুট, দাম করে, যত আওয়াজ পারা যায়। উনি তাকে বললেন, তুমি কে? তো উনি তো ওনারা স্টাফকে চেনেন ইউনিফর্ম বলে, তুমি কে? তখন এই কর্নেল জামিল বলল, স্যার ও আপনার কাছে একটু আসছিল, ছোটোখাটো একটু অসুবিধা আছে। ও তাই নাকি? কি? ও তো উনি ভাবছিলেন যে আমি বলবো, স্যার আমার প্রমোশন হয় না, আমাকে প্রমোশন দেয়, আমার মনে হয় কি। তো আমি বললাম, স্যার এই আমার ঠিক না এরকম এরকম ব্যাপার, থার্ড ইয়ারে স্যার তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে। তো বলে, আমার কিছু করণীয় আছে? কর্নেল জামিলকে জিজ্ঞেস করলো। কর্নেল জামিল বললেন, স্যার এখন তো পিএমও অফিসের হুকুম ছাড়া তো ট্রান্সফার হয় না। বলে, আচ্ছা তাই নাকি? কোন ইয়ারে পড়ে? কোথায় ছিল? বরিশাল মেডিকেল কলেজ। ঢাকা আসতে হবে? জি স্যার। তুমি কোথায়? আমি ঢাকায়। এই জামিলকে বল, আচ্ছা দেখো কাকে বলতে হবে, বলে দিও কিছু করার যায় কিনা দেখো। বলে উনি বললেন, ঠিক আছে যাও। শেষ। তারপরে আমি খোঁজ খবর নিলাম। কর্নেল জামিল বললো যে না, তোমার অ্যাপ্লিকেশন আমি নিজে লিখে দিচ্ছি, কারণ উনি তো বলছেন। তা আমি আদিষ্ট হয়ে বা পাঠিয়ে দিয়েছি অলরেডি। মাস 3 পরে আমি তখন যা দেখলাম যে হেলথ মিনিস্টারের পিএস আবার আমার ইউনিভার্সিটির ছাত্র, মানে জানতাম না আমি। ওর নাম ছিল বোধ আমিনুল ইসলাম, মারা গেছে পরে ভদ্রলোক, ক্যান্সার হয়ে। তো সে বললো, ওই এটা তোমার নাকি? বলছি হ্যাঁ। তুমি পিএমের কাছে চলে গেলে? আমি কী করবো, আমাকে সবাই ঠেলে পাঠাইছে। তো আমাকে জামিল সাহেব বললেন যে, কর্নেল জামিল বলছেন যে দেখো, একবার যদি ওনার সামনে তুমি চলে যেতে পারো তাহলে তোমার কাজ হয়ে যাবে। উনি না কাউকে না করে না। দ্যাটস দ্য স্টোরি অফ মাই লাইফ। একবারই দেখা, ছোটোবেলায় দেখছি। তখন উনি যুব নেতা ছিলেন, আমরা ছোট ছিলাম। তখন রংপুরে আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম, ওই বাড়ির তখনকার যে ছেলেমেয়েরা ছিল তার সাথে তো তখন যুবলীগের প্রধান ছিলেন ওই সময়। আমি কবে কথা বলছি, ছাত্রলীগ না, যুবলীগ 54, 55, 56-এর দিকে। তখন দেখছি, তখন নাম শুনতাম শেখ মুজিব, মৌলানা ভাসানী তখন, আর শেখ মুজিব তখন দেখছি। তখন তো এমনি বা ছোটো ছোটো আমরা স্কুল ক্লাস 3-4-এ পড়ি, এই সামনে পড়লাম। তার আগে অবশ্য ওনাকে দেখতাম ওই এয়ারপোর্টে যে সেরেমনিগুলো হতো, তো ওটা 46 বের করতো। তো প্রায় ওই সামনে দাঁড়ালে, এই কেমন আছো, এইটুকু হয়। সাধারণ ইউনিফর্ম পরা একজন দাঁড়িয়ে আছে, সেলুট মারতে, ভালো আছো, ভালো আছো। আমি কে তো উনি জানেন না। তো এই আজকে সকালে গল্প করতেছিলাম এইটা, যে তখনকার নেতা আর এখনকার নেতার মধ্যে কত তফাৎ। না না না, উনি যখন বললেন এটা তো কোনো ব্যাপার না, তো উনি জাস্ট বললেন ঠিক আছে তুমি যাও। উনি খানি বললেন যে আচ্ছা কি আমার কিছু করণীয় আছে? তো বললো জি স্যার, এটা তো পিএমও অফিস থেকে একটা ক্লিয়ারেন্স লাগে। হয়তো উনি বলছেন যে এত দূর কেন আসবে এটা। তো তাই নাকি? আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, যাও। আমি আরও তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন দিয়ে স্যার, জামিল সাহেব বললেন যে ঠিক আছে, আমি কথা তো হয়েছে এখানে, আমি লিখে দেব। তো এখনকার চিন্তা করেন, ও যে বড় নেতা বাদ দেন, আপনি তখন পাতি নেতার কাছে ধারে কাছে যেতে পারবেন না।